52 ভাষা আন্দোলন থেকে 90-এর গণ অভ্যুত্থান, বাঙালির প্রতিটি অর্জনই ছিল ছাত্র সমাজের গৌরবোজ্জ্বল ভূমিকা। তবে 90-এর পর সেই ভূমিকার ছিটে ফোটাও এখন নেই। এখনকার ছাত্র রাজনীতি মানেই চাঁদাবাজি, দখলবাজি, দলবাজি আর মারামারি, হানাহানি। ছাত্র রাজনীতির এমন দশা কেন হলো? কিভাবে এর উত্তরণ ঘটানো সম্ভব? অথবা আজকের বাস্তবতায় ছাত্র রাজনীতির আদৌ প্রয়োজন আছে কিনা, এসব নিয়ে নিটল টাটা 3 বইয়ের শুরুতেই আজ আমরা কথা বলবো দুজন সাবেক ছাত্রনেতার সাথে, যারা এই পর্যায়ে জাতীয় রাজনীতির সাথে যুক্ত আছেন। তারা হলেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আজিজুল বারী হেলাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান নিটল টাটা 3 গতে। এছাড়াও আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, যারা আমার সাথে আপনাদেরকে প্রশ্ন করবেন। হেলাল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। যেমনটা শুরুতে বলছিলাম, 90-এর গণ অভ্যুত্থানের পর গত 24 বছরে ছাত্র রাজনীতির, ছাত্র আন্দোলনের, ছাত্র সংগঠনগুলোর কি অর্জন আছে ছাত্রদের জন্য, বা দেশের জন্য, বা গণতন্ত্রের জন্য, বা সাধারণ মানুষের জন্য? ধন্যবাদ আপনাকে, আমি অডিয়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই আপনি যে কথা দিয়ে শুরু করেছেন যে 52 এবং 90-এর পরে ছাত্র রাজনীতির কোনো অর্জন নেই, আসলে এই কথাটার সাথে আমি একমত না। কারণ ছাত্র রাজনীতি বলে কোনো কথা অভিধানে না থাকলেও ছাত্র আন্দোলন বলে কোনো কথা আছে। ছাত্র আন্দোলন সাধারণত শিক্ষার প্রসার, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষা শেষে কর্মসংস্থান, তাছাড়া দেশে যদি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এগুলো বিপন্ন হয়, তখন ছাত্র আন্দোলন হওয়া স্বাভাবিক এবং যৌক্তিক। আর ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা আপনি যেটা বলেছেন যে নেই, এই কথাটাও ঠিক না। ছাত্র রাজনীতির যথেষ্ট প্রয়োজনীয়তা আছে, তার একটা ব্যাখ্যা আমি দিব। এখন যেটা বলা হচ্ছে যে 90-এর পরে আর কোনো ছাত্র রাজনীতির অর্জন নেই, আসলে আমাদের দেশের জাতীয় রাজনীতি কিন্তু ছাত্র রাজনীতির পটভূমিকায় রচিত। আমাদের দেশের জাতীয় রাজনীতি কিন্তু স্বপ্রণোদিত হয়ে, স্বেচ্ছা প্রণোদিত হয়ে গঠিত হয়নি অন্য অন্য দেশে যেটা হয়েছে। একমাত্র দেশ এই উপমহাদেশ যে দেশের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত যত জাতীয় আন্দোলন হয়েছে, ছাত্ররাই তার পটভূমি রচিত করেছে। জাতীয় রাজনীতিবিদ এরপরে সেটাকে উপসংহার টেনেছে, সবই ইতিহাস। এখন আপনাদের এমন কোনো প্রশ্ন আমাদের সামনে আসেনি। যেমন 52 একটা প্রশ্ন ছিল, 71 একটা প্রশ্ন ছিল, 90-তে একটা প্রশ্ন ছিল। গণতন্ত্র, আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই প্রশ্নগুলো আমাদের দেশে মীমাংসিত। যদিও এই পর্যায়ে আমি এখন এসে বলবো যে বর্তমান যে সরকার, তার সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। সুতরাং যখন গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্ন হুমকির সম্মুখীন হয়, তখনই ছাত্র রাজনীতি গৌরবোজ্জ্বল ইতিহাসগুলো দেখা যায়। আমাদের অতীতের ছাত্র নেতারাও কিন্তু এরকমই ছিল। এখন যে গন্ডগোলগুলো 20 বছরে আপনি উল্লেখযোগ্য কোনো অর্জনের কথা বলতে পারবেন ছাত্র রাজনীতির? গত 20 বছরে আমাদের ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতির অংশ হয়ে গেছে এবং জাতীয় রাজনীতির অর্জনের সাথে মেলাতে পারেন। গণতন্ত্র এই সব বিষয় একটা মীমাংসিত বিষয়। আমাদের যেমন এখন ক্যাম্পাসগুলোতে মনে করেন, আমরা যদি এখন বলি যে গণতন্ত্র বিপন্ন, তাহলে ক্যাম্পাসগুলোতে যদি আমাদের ছাত্র সংগঠনগুলো সহাবস্থান করতে পারত, তাহলে দেখতেন ছাত্র রাজনীতি সেই আপনার আবার সেই গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারত। আমি ওই প্রসঙ্গে এখন যাব না। বর্তমান প্রেক্ষাপটে আমি বলছি যে ছাত্র রাজনীতির প্রয়োজন হয় যখন স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এগুলো বিপন্ন হয়, তখনই ছাত্রদের আন্দোলনগুলো মানুষের চোখে ধরা পড়ে। এছাড়া ছাত্রদের ভিতরকার যে আন্দোলন, শিক্ষার মান বৃদ্ধি করা, সমাজের স্বার্থ নিয়ে, সেগুলো কিন্তু অহরহ হচ্ছে। আমাদের ছেলেরা মনে করেন বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন শুরু হয়েছে, যে একটি ছেলে পরপর 2 বছর পরীক্ষা দিতে পারবে না, এই অ্যাডমিশন টেস্ট, এটা একটা, আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এটা একটা নৈতিকতার দিক থেকে খারাপ সিদ্ধান্ত দিয়েছে। একটি ছেলে 2টি প্রশ্ন 2 বার পরীক্ষা দেওয়া উচিত, এই জন্য ছাত্র আন্দোলন করছে। কিন্তু তারপরে আপনার শিক্ষার শেষে যে কর্মসংস্থান, তার জন্য ছাত্ররা আন্দোলন করছে। প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তার জন্য বলছে। আমরা সংবাদকর্মী হিসেবে নিয়মিত ছাত্র সংগঠনগুলোর যে ভূমিকা দেখি, হয়তো 100টা বিষয়ের মধ্যে একটা আংশিক ছাত্র সংক্রান্ত আসে, বাকি সবই জাতীয় রাজনীতির অংশ। আপনি মনে করেন ছাত্ররা 71-তে কি হয়েছে? ছাত্ররা অস্ত্র হাতে নিয়েছে। 90-এ কি ছাত্র অস্ত্র হাতে নিয়েছে? মানে এই মুহূর্তে যেহেতু ওরকম কোনো লক্ষ্য নেই, সেই ক্ষেত্রে কি ছাত্র রাজনীতির দরকার আছে? আমি যদিও বলছি গণতন্ত্র এখন বিপন্ন, এখন ছাত্রদেরকে এই গণতন্ত্র এখনকার অবস্থা
অবস্থায় আমরা আসবো। পরিবেশটা সেরকম জি, নেই। বর্তমান অবস্থায় আসার আগে বাবু ভাই আমি আপনার কাছে একই প্রশ্ন যে 90 পর্যন্ত আমি যেটা বললাম, হেলাল ভাই তাই বললেন, অনেকগুলো অর্জন আমাদের আছে ইতিহাসের বাঁকে বাঁকে, কিন্তু 90 এর পর থেকে গত 24 বছরে উল্লেখ করার মতো জাতীয় স্বার্থে বলেন, ছাত্রদের স্বার্থে বলেন, গণতন্ত্র বা অন্যান্য জাতীয় স্বার্থে বলেন, ছাত্র সংগঠনগুলোর বা ছাত্র আন্দোলনের কি অর্জন আছে? আপনাকে ধন্যবাদ। আসলে হেলাল ভাই যে প্রশ্নের জবাবটা দিয়েছেন আমি একইভাবে বলতে চাই যে আপনি সুনির্দিষ্টভাবে যেটা জানতে চান যে ছাত্র আন্দোলনের কথা বলে এই 21 বছরে ছাত্র সমাজ কী করতে পেরেছে, আমি আপনাকে পরিষ্কার করে দিতে চাই দীর্ঘ 50 বছরের যে চাওয়া পাওয়া প্রত্যাশা ছিল ছাত্র সমাজের আন্দোলনের মধ্যে, সেগুলিকে বাস্তবে রূপদান করার জন্য স্বৈরাচার পতন ঘটেছে 90। ওই স্বৈরাচার পতনের পর ধারাবাহিকভাবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন ছাত্র সমাজের দাবি দেওয়াগুলো তারা যথাযথভাবে আমাদের যৌক্তিক দাবিকে পূরণ করার চেষ্টা করেছেন। যেমন দীর্ঘদিন স্বাধীনতার পরের কথাই যদি আমি বলি, আমাদের কোনো শিক্ষার নীতিমালা ছিল না। একটা ছাত্র লেখাপড়া শেষে কাজের নিশ্চয়তা পাবে এমনটা তখন ভাবাই যেত না। বিশ্ববিদ্যালয়, কলেজ, পড়ুয়ার ছেলেমেয়েরা অভিভাবকের জায়গায় এসে দায়িত্ব পালন করবেন সেই সুযোগটা তখন ছিল না, কোনো কর্মসংস্থান ছিল না। সেদিন একটা কাগজের দাম ছিল আকাশ ছোঁয়া, স্পর্শ করতে পারত না, কারণ মানুষের অর্জন ছিল, বিসর্জন ছিল, কিন্তু তাদের আর্নিং ক্ষমতা ছিল না। আমরা লক্ষ্য করেছি সেই সব জায়গা থেকে কিন্তু দেশটা এগিয়ে গিয়েছে, যার কারণে আজকে মানে ছাত্রদের দাবি দেওয়া সব পূরণ হয়ে গেছে। আমরা যে কথাটা বলতে চাই শুরুতেই, যেমন আমরা শিক্ষা শেষে কাজের নিশ্চয়তা চাই। আমরা একসময় স্লোগান করতাম শিক্ষা উপকরণের দাম হাতের নাগালে আনতে হবে। আমরা তখন এই ধরনের দাবি দেওয়া নিয়ে এসেছিলাম, বইয়ের দাম কমাতে হবে। এখন আমরা লক্ষ্য করছি গতানুগতিকভাবে সরকার আজকের পর্যায়ে এসে বিনামূল্যে বই বিতরণ করছে। আমরা তখন বলেছিলাম প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের অধিকার বাস্তবায়নের জন্য পর্যাপ্ত শিক্ষকের দরকার। তখন যে দাবিগুলি ছিল আজকে এমপি ভুক্তির মাধ্যমে দেশে সারা বাংলাদেশেই কিন্তু শতভাগ বেতন সরকার থেকে প্রদান করা হচ্ছে। এই যে নৈতিক দাবিগুলো, এগুলো কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়নি। সেই দাবিগুলো যখন আজকে পর্যায়ক্রমে একের পর এক প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন ছাত্র সমাজের রাজপথে আর ওই স্লোগানের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ছাত্র বিষয়ক দাবি দাওয়া নিয়ে আন্দোলন করার দরকার নেই। শিক্ষার বৈষম্য ছিল, সেই বৈষম্য থেকে দূর করে আমরা একটা জায়গায় আসতে চেয়েছিলাম। আজকে সারা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার যে প্রবর্তন, আমি মনে করি ছাত্র সমাজের আশা অনেকাংশে পূরণ হয়েছে। আমরা যারা ছাত্র রাজনীতি করেছি আমরা কিন্তু বুঝতে চেষ্টা করি সরকারেরই বা কতটুকু ক্ষমতা রয়েছে এই রাষ্ট্র পরিচালনায়, শিক্ষা খাতে কতটুকু ব্যয়ভার বহন করতে পারবেন, সেই বিবেচনা বোধ থেকেও আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হয়। আমাদের অনুজ যারা তারাও সেই দায়িত্ব পালন করতে হয়। আপনি একটা কথা বলেছেন যে চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাস, নৈরাজ্যে পড়ে আছে ছাত্র সমাজ, আজকের ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি। আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি সেই জবাবটাই দিচ্ছি। আজকে গণমাধ্যমে আমি স্বাধীনতার পূর্বের কথাই যদি বলি তাহলে বিশ্ববিদ্যালয়ে সাপ নিয়ে কারা খেলতেন, কারা সেদিন হকি স্টিক দিয়ে ছাত্রদের মাথা ফাটিয়েছিলেন। অন্যান্য অর্জনের জায়গাটা কম, সেখানে আমি শুধু আপনাকে, আপনি বই খাতা, কাগজ কলমের দাম, এগুলো কিন্তু ছাত্র রাজনীতির অংশ না, এগুলো ছাত্র আন্দোলনের অংশ। আমি ছাত্র রাজনীতি বিন্দু একটা বিষয়। ছাত্র রাজনীতি কি? ছাত্র রাজনীতি প্রেসার ক্রিয়েট অর্গানাইজেশন অ্যাকচুয়াল। না, আমি মনে করি আমি যদি এই জায়গায় বসে ছাত্রদের কি করা উচিত ছিল, আমি যদি আমার রাজনৈতিক স্ট্যান্ড থেকে বলি তাহলে ছাত্রদের অনেক কিছু করা উচিত। আমি সেই কাদা ছোড়াছুরি, আওয়ামী লীগ, বিএনপি, আমাদের যে মধ্যকার এই বক্তব্য ছাত্র সংগঠনগুলোর পক্ষে স্ট্যান্ড নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনি ছাত্রদের কাছে কি চাচ্ছেন? আমি আপনাকে জবাবটা দিচ্ছি। বন্দুক দিয়ে নামবে এটা চাচ্ছেন না? হেলাল ভাই, বলছি কি যে ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি যদি ছাত্রদের স্বার্থ বিষয়ক হয় তাহলে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে তাদের কথাটাই বলছি। আজকে টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাথুরিয়া প্রতিটি ছাত্র সমাজের কিন্তু একটা নৈতিক আন্দোলন চলছে যে আমরা সুশিক্ষিত হতে চাই, আমরা সরকারের সাহায্য সহযোগিতা চাই এবং শিক্ষা শেষে কাজের নিশ্চয়তা চাই। এটা কিন্তু একদিনই সম্ভব নয়। ছাত্র সমাজ সেই জায়গায় কিন্তু পা রেখেছে। শুধু তাই নয়, আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তার ঘটেছে, সরকার সেখানে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। আমি বলবো না যে এই সরকারই শুধু করছেন,
ধারাবাহিকভাবে হয়ে আসছে, ধারাবাহিক- তাহলে তো ছাত্র আন্দোলনের দরকার নাই। না, ছাত্র আন্দোলনের দরকার ওই রয়েছে, যে সব কারণ আমি স্বার্থ কিন্তু আপনি বলছেন আপনাকে বললাম, বাস্তবায়ন হচ্ছে, এগুলো আমি দরকার। বললাম বাবু, আপনাকে আমি একটা প্রেসার point ক্রিয়েট বলতে চাচ্ছি, অর্গানাইজেশন, হোয়াট ডু ইউ মিন? আমি বলতে চাচ্ছি যখনই ছাত্রদের সমস্যার কথা আসবে তখনই ছাত্র আন্দোলন জেগে উঠবে। যেমনি করে 111-এর কথা যদি আমি বাবু ভাই, বলি, এটা আমি বলতে চাচ্ছি। আপনি একটা অর্জন চেয়েছেন। জি। এই 111-এর সময় কিন্তু ছাত্র রাজনীতির উজ্জ্বল 90 নক্ষত্রই ছিলেন পরে এটা হেলাল ভাই। অর্জন। উনি কিন্তু আপনাকে গ্রেপ্তার যেটা হয়েছিলেন। ইতিহাসের না, পাতা থেকে তখন মুছে কিন্তু দিতে যাচ্ছেন, তিনি 90-এর পরে জি। ছাত্র রাজনীতির আরেকটা গৌরবোজ্জ্বল না, হেলাল ভাই তো তখন ফখরুদ্দিন দায়িত্বে মঈনুদ্দিন ছিলেন। সরকার হেলাল ভাই তখন দায়িত্বে ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের, তখন কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছিলেন। অনেক কষ্ট তাকে করতে হয়েছে। এটা কেন করতে হয়েছে? এই যে রাজনীতির নামে যারা এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যে দখলদারিত্ব কায়েম করতেছিল, তখন কিন্তু এই ছাত্র সমাজই, ছাত্র দল বলেন, ছাত্রলীগ বলেন, আমরা মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, সবাই মিলে প্রগতিশীল সেটা সংগঠন, থেকে তখন কিন্তু মোকাবেলা করেছেন। জি। এই আর্মির রাইফেলের সামনে কিন্তু তারাই দাঁড়িয়েছেন, তাই না? জি। তাই এটা কিন্তু কম অর্জন নয়, সময় সাপেক্ষে অর্জনের বিশ্লেষণ আসতে হবে। 90-এর পরে কিন্তু এটা বলেন, এটা বলা উচিত আপনাদের। ইতিহাসবিদরা কিন্তু বলছে, আপনারা টেলিভিশন থেকে বলেন, তখন ইতিহাস যেটা লেখা বলেন হচ্ছে যে 90-এর পরে মিডিয়ায় আপনারা যা ছাত্রদের আরেকটা পাচ্ছেন। অর্জন, 2000 11 মিডিয়ায় আমি আপনার 11 সরকারের আমি বিরুদ্ধে আপনাকে কিন্তু একটা question সমাজের করতে সব চাই। শক্তি কাজ করেছে, আপনার সক্রিয় ছিল। স্বাধীনতার সময় সমাজের সব শক্তি না, কাজ না, করেছে, আমি আপনাকে একটা ছাত্ররা question মূল করতে চাই। বাকিটা জ্বালিয়েছিল। যেগুলো আমরা ইতিহাসে দেখি 90 পর্যন্ত, ওই মানের ভূমিকা না, না, কি? আপনি 2011 সালের 7-8 সালের যদি ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন না করতো ফখরুদ্দিন মঈনুদ্দিন, তাহলে আজকে পর্যন্ত যারা গণতন্ত্র ক্ষমতায় আছেন, টিকে থাকতো না। থাকতে পারত, তারাই ক্ষমতায় জি, থাকতো। আপনাদের কাছে আবারও এটা আসছি। একটা বড় অর্জন ছাত্রদের, এটা ইতিহাসের পাতায় আছে। আপনার হয়তো রেকর্ডে আপনি থাকবেন না, কিন্তু ইতিহাসবিদরা ইতিহাস লিখেছে। জি, আপনাদের কাছে আবার আসবো। আমি একটু প্রশ্ন নিতে চাই। কে প্রশ্ন করবেন? না, জি, আরেকটি কথা আছে, আমার অর্জন তো আপনি দেখলেন যে যারা স্বাধীনতা বিরোধী, যারা স্বৈরাচার শুধুমাত্র নয়, রাজাকার, আলবদর, দেশদ্রোহী, তাদেরও কিন্তু এই যুব সমাজ, এই ছাত্র সমাজের প্রচ্ছন্ন নেতৃত্বেই কিন্তু গড়ে উঠেছে আরেকটি আন্দোলন, আপনি শাহবাগের আন্দোলনের কথা বলছেন। শাহবাগের আন্দোলন। সে তো সর্বস্তরের তো আমি- মানুষের ছিল। সর্বস্তরের মানুষ কখন সমর্থন করেন? যখন ছেলেরা, ছাত্ররা জেগে উঠেন, তখনই কিন্তু সর্বস্তরের মানুষ নেমে আসেন। আমি আপনাকে পরিষ্কার বলতে চাই, ছাত্র সমাজ সবসময়ই এই রাষ্ট্রীয় ক্ষমতা বাদ যদি আমি দিয়ে দিতে চাই, তাহলে স্বাধীনতা অর্জন থেকে যদি শুরু করি, এই ছাত্র সমাজই নেতৃত্ব দিয়েছিলেন। এই ছাত্র সমাজ সবসময়ই, আজকে আপনারা যারা খবরের কাগজের কথা বলেন, যারা আমাদের অভিভাবক, তাদের কাছ থেকে 2 বছর এগিয়ে আছে সর্বক্ষেত্রে। আমরা একটু প্রশ্ন নিই। জি, জি। আমি রনি বলছি। আমি প্রশ্ন করব আজিজুল বাড়ি হেলাল স্যার কাছে, যে বাংলাদেশের ইতিহাসে বা আমরা পিছনের প্রেক্ষাপটে দেখেছি যে ছাত্র আন্দোলন থেকে শুরু করে জাতিসত্ত্বে সবাই একত্রিত হয়ে কাজ করেছে। তো আপনারাই বলেন বিপন্ন গণতন্ত্র, অবৈধ সরকার, এই ক্ষেত্রে আপনার ছাত্র দলের কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ হেলাল ভাই। এটা আপনি যে প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আমাদের ছাত্র দলকে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে মিশে একটা বড় ছাত্র আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট বাংলাদেশে এখন বিরাজ করছে। কেন বিরাজ করছে এই বক্তব্য বাংলাদেশের সবাই জানে। আমরা দুইজন একসাথে ছাত্র রাজনীতি করেছি। আমি এখন আমাদের দলীয় যে কাদা ছোড়াছুড়ি বা ব্লেম এগুলো দিতে চাচ্ছি না, তবুও বলি ছাত্রদল প্রস্তুত রয়েছে। এখন আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে ক্যাম্পাসগুলো থেকে আমরা অবস্থান করতে পারছি না, আমাদেরকে জোরপূর্বক বাইরে রাখা হয়েছে। এটা একটি প্রশ্ন। আমরা অচিরেই ছাত্র সমাজকে নিয়ে বাংলাদেশে এখন ছাত্র আন্দোলনের যে পরিবেশ তৈরি হয়েছে, আমরা সে আন্দোলন গড়ে তুলব। আমি মোহাম্মদ শওকত হোসেন বলছি। আমি মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 2 জনাব নজরুল ইসলাম বাবু সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাই। এই যে বিভিন্ন আপনার শিক্ষাঙ্গনে যে ছাত্রদের ক্ষমতাসীন ছাত্রলীগের যে আপনার মানে দাপত্য, দৌরত্ব, এইটা আসলে আপনাদের বর্তমান সরকার কিভাবে এবং আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখেন? আমি এই ছাত্র রাজনীতি করেছি, তা আমি মনে করি যে যদি এই ধরনের ঘটনার সাথে কেউ সম্পৃক্ত থাকেন, তিনি ছাত্রলীগ, ছাত্রদলের কোনো বিবেচ্য নেতা নন। আর ওই ক্যাম্পাসে ঘটনা যেটা আপনি উদাহরণ দিতে চেয়েছিলেন, আপনারা পত্রিকায় দেখেছেন, যেই ছেলেটি সেদিন হত্যা হয়েছে, সেই ছেলেটিও কিন্তু ক্যাম্পাসের কেউ নন, কোনো ছাত্র নন। তো আমার প্রশ্ন হলো, আপনার প্রশ্নের জবাবে আমি বলছি যে কেন এমনটা হচ্ছে, এইটার বিশ্লেষণ করতে হলে অনেক সময়ের প্রয়োজন। তারপরও আমি বলি যে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য ষড়যন্ত্রকারী তো অবশ্যই রয়েছে। মহান মুক্তিযুদ্ধে যখন সারা বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষ ঐক্যবদ্ধ, তখনও কিন্তু ষড়যন্ত্রকারী ছিল। ওই ষড়যন্ত্রকারীরা সবসময়ই
ছাত্রলীগ নামে এক ঐতিহ্যবাহী সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেমন হেলাল ভাই একটু আগে বলেছেন যে ক্যাম্পাসে ছাত্রদল ঢুকতে পারছে না। তা আমি মনে করি যে এরকমই রাজনীতির গোলাপানিতে মাছ শিকারের মতো কে বা কারা এই ধরনের ঘটনা সৃষ্টি করে আজকের যুদ্ধ অপরাধীদেরকে রক্ষা করতে চায়, আবার অনেক সময় ছাত্রলীগের উপর দোষ চাপিয়ে নিজেকে পুলিশ মুক্ত করতে চায়। কিন্তু না, বাংলার ছাত্র সমাজ কিন্তু অত বোকাও নন। বাংলার ছাত্র সমাজ যখন যে প্রয়োজন তখন কিন্তু অগ্নিস্ফুলিঙ্গের মতো দাবি উঠেছে। কারণ হচ্ছে আপনি লক্ষ্য ছাত্রলীগের করুন, মধ্যে আমি ঢুকে- মনে করি আজকে যারা ছাত্র আন্দোলনে ব্যর্থ হয়েছেন সেটা হলো নেতৃত্বের ব্যর্থতা। আমি মনে করি এই সরকারের সাথে যে সংগঠন আছেন বাংলাদেশ ছাত্রলীগ, ওনাদেরকে যদি অন্যায় কাজে কোথাও সার্বিকভাবে সহযোগিতা সরকার করে থাকেন সেরকম একটা উদাহরণ থাকলে আপনি দিতে পারেন। আর যদি ওদের অন্যায় অবিচারের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল বলেন, প্রগতিশীল সংগঠন, অন্যান্য যারা আছেন, তারা যদি প্রভাব বিস্তার, শব্দটাকে আমি পছন্দ করি না, যদি তারা সাধারণ ছাত্রছাত্রীদেরকে ঐক্যবদ্ধ করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন আমি খুশি হব। জি, কিন্তু হেলাল ভাই বলছিলেন যে ওনার কিন্তু সংগঠনের শুধুমাত্র নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতেই পারছে না, যার কারণে তারা সাধারণ ছাত্রদের নিয়ে যে আন্দোলন করবে সেই সুযোগটাই পাচ্ছে না। আমি আপনাকে বলি, আমি ছাত্র, আমি ক্যাম্পাসে যাচ্ছি না, আমার শিক্ষা আমার অধিকার, এই অধিকার বাস্তবায়নের দায়িত্ব যেমনিভাবে আমার রয়েছে, সরকারের রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তির রয়েছে। আমি যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তখন এর পূর্বে আমি ছাত্র ছিলাম। আমি কিন্তু আমার শিক্ষা জীবন শেষ করেছি এবং আমি কিন্তু পায়ে ডান্ডা বেরিয়ে পরিহিত অবস্থায় 11 মাস কারাগারে ছিলাম। তাই বলে শিক্ষা জীবন বিপন্ন আমার হয়নি। আপনি জানেন যে অন্যায় করে, অবিচার করে, অত্যাচার করে কখনই ছাত্র সমাজকে দাবিয়ে রাখা যায় না। বন্দুকের নল কখনই পারেনি এই স্বাধীনতা সংগ্রামে, পারেনি স্বৈরাচার এরশাদ, পরবর্তীতে জিয়াউর রহমান এবং পেশি শক্তি দিয়ে যারা রাজনীতির ক্ষমতা থাকতে চেয়েছিলেন। এই মানে বাধা দিয়ে কখনোই ঠেকানো যায়নি ছাত্র না, এটা রাজনীতিকে, কোনোদিন ছাত্র সম্ভব না। আন্দোলনকে। কিন্তু আমি ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো, যদি ছাত্রলীগ নয়, শুধুমাত্র ছাত্রদের ক্ষতিগ্রস্ত করে এমন কেউ যদি হন, তার বিরুদ্ধে পাহাড় সমান সংগ্রাম আন্দোলন করার লক্ষ্যে সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে যথাযথ ভূমিকা রাখতে হবে। জি, হেলাল ভাই, যেখানে ভূমিকা রাখবে না সেখানেই পরাজয়। বাবু সেই ভাই, পরাজয়টা হলো নেতৃত্বের, সেই পরাজয়টা হলো আজকের যারা দলগত নেতৃত্ব দিচ্ছেন তাদের। হেলাল ভাই, আমি একটু প্রশ্নটা জুড়ে দেই এটা উত্তর দেওয়ার আগে। সেটা হচ্ছে যে সরকার বা সরকারি ছাত্র সংগঠন আপনাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না, আন্দোলন করতে দিচ্ছে না। কোন সরকার কি তার বিরুদ্ধে কাউকে আন্দোলন করতে দেয়? যেমনটা বাবু ভাই বলছিলেন যে পাহাড় সম বাধা ডিঙ্গিয়েও কিন্তু ছাত্র সমাজ এগিয়ে গেছে, বন্দুকের নলের মুখে এগিয়ে গেছে এবং তারা শান্ত হয়েছে। সেই জায়গায় আপনার শক্তি, সামর্থ্য, সাহসের অভাব কিনা? বিংশ শতাব্দীর নির্যাতন, অত্যাচার, প্রভাব বিস্তার, সরকারি প্রভাব, আর একবিংশ শতাব্দীর, এটা কিন্তু একবিংশ শতাব্দী, বাবু ভাই বলছে বিংশ শতাব্দীর কথা। আমি শুধু বিংশ শতাব্দী বলবো না, আমি সারা জীবনের কথাই বলবো। বাবু ভাই, আমরা যখন ছিলাম যেটা বিংশ শতাব্দীর কথা, এখন একবিংশ শতাব্দীর অত্যাচার, নির্যাতন, প্রভাব বিস্তার, সরকারি প্রভাব, এটা ভিন্ন প্রকৃতির। বাবু ভাই এই প্রশ্নের উত্তর বারবার দিয়েছে, যিনি ছাত্র তিনি যে ক্যাম্পাসে অধিকার প্রতিষ্ঠা করবেন। আমি বাবু ভাইয়ের সাথে এই কথাটার একমত না। ছাত্র আর ছাত্র নেতা এক কথা না। না, আমি বাবু ভাই শেষ করি, ছাত্র আর ছাত্রদের মধ্যে থেকেই তো নেতা হবে। হ্যাঁ, এটা এই আপনি যদি ওইভাবে বলেন, দায়িত্ব হলো যথাযথ আপনি যদি ওইভাবে বিশ্লেষণ করে বলেন, আজকে ঢাকা কলেজের একটা ছেলে, সে মধুর ক্যান্টিনে যে ছাত্র রাজনীতি করার তার অধিকার রয়েছে। মধুর ক্যান্টিন হলো সারা বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা সূতিকাগার, মানে আপনার ছাত্র রাজনীতির মক্কা বলা হয় মধুর ক্যান্টিনকে। মধুর ক্যান্টিনে যদি ওই ভ্রুঙ্গামারির কোনো ছাত্র নেতা আসে, তিনি ওখানে বসে চা খেয়ে অন্যান্য ছাত্রদের সাথে গল্প করতে পারে। আমি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি আমি 1992 সালে পাশ করে থাকি, আমি 93 সালে বসেও ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে বসে কথা বলতে পারি। ইভেন এখনও আমার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বয়স অনেক, আমি যদি ছাত্রদের সাথে কথা বলতে চাই, মধুর ক্যান্টিনে অনেক ছাত্র নেতারা সবসময় এর সংস্কৃতি, কিন্তু সেই মধুর ক্যান্টিনে কোনো ছাত্র নেতাকে যেতে দেওয়া হচ্ছে না, একটা দল দখল করে নিয়েছে। এখন আপনি বলছেন ছাত্র না, আরে ঢাকা মধুর ক্যান্টিনে ছাত্র যেতে হবে এমন কোনো কথা নেই। তিনি ছাত্র নেতা বা ছাত্র ছিলেন, এখন জাতীয় নেতা বা সমাজকর্মী বা সংস্কৃতি সেবী, তিনি মধুর ক্যান্টিনে যেতেই পারেন। আর ছাত্র রাজনীতিতে আপনার রেগুলার ব্যাচে যে আপনি 4 বছরের অনার্স কোর্স, 4 বছর পরে আপনি আর ছাত্র না,
এইভাবে কিন্তু ছাত্র রাজনীতি অতীতেও ছিল না। তাহলে মানে অতীতেও সবাই অছাত্র, কিন্তু আমি বলছি ছাত্র তো ছিল বা ছাত্র হননি হ্যাঁ। বিশ্ববিদ্যালয়ের যেখানটা, সেখানকার যারা রাজনীতির কথা আপনি তাকে বলছেন, একটি বিশ্ববিদ্যালয়ে যখন আপনার সংগঠনের একটি ইউনিট থাকবে যে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট, হ্যাঁ, তাহলে কি এটাই ধরে নেওয়া হবে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৌর অবশ্যই। ছাত্রছাত্রীরা হচ্ছে ওই ইউনিটের সদস্য? এটা ওই ইউনিটের ছাত্র, কিন্তু ছাত্রদল, ঢাকা ছাত্রদল কেন্দ্রীয় কমিটি, ছাত্রদলের অনেক নেতা, সারা বাংলাদেশ ছাত্রদলের নেতা রয়েছে, ছাত্রলীগের রয়েছে, তারা মধুর ক্যান্টিনে আমাদের মানে কাছে অবাধ আছে। যাতায়াতটার কিন্তু সেই স্বাধীনতা মধুর থাকবে ক্যান্টিনটা সেটা আপনি কিন্তু বলছেন। আপনার রেগুলার এই ব্যাপারে বাবু ভাই আপনার কাছে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন নিটল টাটা 3 গ। আমরা কথা বলছি ছাত্র রাজনীতি নিয়ে দুজন ডাকসাইটের সাবেক ছাত্রনেতার সাথে। ফিরে এসে নিশ্চয়ই আপনাদের সাথে পাবো। নিটল টাটা 3 গতে আমরা কথা বলছি ছাত্র রাজনীতি নিয়ে। বাবু ভাই, আপনার জবাবটা শুনে আমি আবার ওনাদের প্রশ্ন নেব। আমার জবাবটা হলো পরিষ্কার। আসলে বাংলার ছাত্র সমাজ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। যত শক্তি, যত কঠিন সময়ে আসুক, ছাত্র সমাজই মাঠে নেমে এসেছে। আমরা এটা 52 থেকে শুরু করলে আজকে পর্যন্ত তাই উপলব্ধি করি। কিন্তু প্রশ্ন হলো যে আমরা যে কথাই বলি না কেন, আজকে যদি খুব বেশি অন্যায়, যদি গণতন্ত্র না থাকতো, তাহলে ছাত্র সমাজ ঘরে বসে থাকতো না। আপনি লক্ষ্য করুন যে জাতীয়তাবাদী ছাত্রদল, এই ছাত্রদলে কিন্তু ছাত্ররাই করেন। ছাত্রদের বিবেক রয়েছে, আত্মসংযম রয়েছে, তাদের স্বাধীনতা রয়েছে। তারা যখন বুঝেন যে সরকার যা করছেন শতভাগ করতে পারবেন না, কিন্তু সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারছেন, ছাত্র সমাজের জন্য করণীয় যা করা দরকার সেই সম্পর্কে সরকার সচেতন, এই বিষয়গুলি যখন বুঝতে পেরেছেন, তখন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব আজকে এই সবাইকে ঐক্য গড়ে তুলতে পারেনি। আপনি লক্ষ্য করেছেন এই পর্যন্ত যত বিজয় এসেছে, ছাত্র সংগ্রাম, ছাত্র ঐক্য এইভাবেই কিন্তু এসেছে, একটা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আন্দোলন। আজকে সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? অন্যায়ের সাথে কেউ আপোষ করে না ছাত্র সমাজ। মনে করেন যে এই ধরনের ঐক্য হওয়া মানে একটা অন্যায়। অনেক তো দেখেছি, স্বাধীনতার পর অনেক বছর পার হয়েছে, ভাগ্যের চাকা তো ঘুরেনি, উন্নয়নের হতাশা পথ আমরা থেকে দেখিনি। তখন তারা এখন মাঠে নামছে ছাত্র না। সমাজ বুঝতে পেরেছে যে আসলে আমাদের সকলকেই সরকারকে সহযোগিতা করা উচিত। গণতন্ত্র এটা বাবু ভাই কোনো কথা। ছাত্র যখন রাজনীতির মূল প্রশ্নবিদ্ধ উদ্দেশ্য হলো হয়, অ্যান্টি এস্টাবলিশমেন্ট, ছাত্র Right, রাজনীতি এস্টাবলিশমেন্টের maybe, বিরুদ্ধে। maybe, কিন্তু but- আমাদের এই I এস্টাবলিশমেন্ট have হলো clear জগদ্দল answer, পাথর। I have clear answer, আমি বাবু ভাই শুনেন। ক্লিয়ার বলি। এইটা- হেলাল ভাই যেটা বলছেন সেটাই, সেই জায়গায় আমি যাচ্ছি। আজকে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা মাঠে নামছেন না, কিন্তু যখনই দেখবেন নামতে দেয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি এরশাদ দেখেন নামতে দেয়নি, বামপন্থী- জিয়াউর রহমান আচ্ছা, নামতে আমি দেয়নি, বাবু ভাই বলি। সরকারি তো নামতে আইয়ুব দেয় খান না। নামতে না না, দেয়নি, দেখেন বামপন্থী কিন্তু ছাত্র সংগঠনগুলো স্বাধীনতা ক্যাম্পাসে আছে না সংগ্রাম, বাবু ভাই, আন্দোলন, আচ্ছা আমি বলি, আমরা তো তাদেরকে ক্যাম্পাসে নেই। সরকার ভয় পায় না। বসেছিল। না, বামপন্থী ছাত্র সংগঠন ক্যাম্পাসে আছে না, না, তাদেরকে ভয় পায় না আমি নিশ্চয়ই। শেষ করি আমার কথাটা। বামপন্থী শুনেন, ছাত্র শহীদ সংগঠন মিনারে কাজ করছে। যখন আপনার এই যে 2 বছর পরীক্ষা দেওয়ার দাবিতে ছেলেরা যখন কিন্তু- আন্দোলন করছিল, হেলাল ভাই, বামপন্থী আমি ছাত্র সংগঠন আনসারটা দেই। একাত্ম ঘোষণা করছে, আমি তখন আনসারটা রাখছি ছাত্রীরা না, আক্রমণ তারপরে করছে, কি হেলাল বিচার ভাই হচ্ছে? বলছি। যেটা শেষ বাবু করছি ভাই, না, আমি বিপক্ষে তারপরে বলছি না। আপনার ছাত্র আপনি কষ্ট পাবেন না, আমি না, আমি সেটা বলছি আমি না। কর্তব্য সম্পর্কে আমি বলছি- সচেতন করছি ছাত্র সমাজকে। আমি শুধুমাত্র আমার যেমন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ছাত্র আন্দোলন করেছে, হ্যাঁ, ছাত্ররা why not? আক্রমণ হয়েছে। মাঠে নামে না কেন ছাত্রদল? হ্যাঁ, প্রশ্নপত্র আমি ফাঁস ছাত্রদলকে দেখেন, আহ্বান জানাবো যে সরকারকে এসএসসি থেকে নামতে নামতে জেএসসি হয়ে এখন পিএসসি এর প্রশ্নপত্র ফাঁস না, না, হচ্ছে। PSC এইটা ছাত্র না, না, সমাজের আর এবং আমাদের ভবিষ্যৎ শিক্ষানীতি বাবুবাই যেটা বলল, জনগোষ্ঠীর জন্য সরকার কতটা স্বার্থের এরকম ব্যাপার, এখানে ব্যর্থ কোনো আন্দোলন শিক্ষামন্ত্রী দেখছি না। বাংলাদেশে আজ পর্যন্ত আসেনি। আচ্ছা, নাইট শিক্ষামন্ত্রী সাহেবের এই যে খুবই ব্যর্থ। পিএসসি জিএসটি সিস্টেম, এইটা একটা মানে নাজমুল এটা ভাই, একটা ফালতু আমার প্রশ্ন system। হলো ছেলেদেরকে- শিক্ষামন্ত্রী খুব ছেলেদেরকে ব্যর্থ। পরীক্ষার্থী বানাইছেন, শিক্ষার্থী বানাইনি। আমি- সেখানে তো কোনো ছাত্র আন্দোলন গড়ে ওঠেনি। পিএসসি জিএসসি, আমি তো বললাম ছাত্র ক্যাম্পাসগুলো সরকার দখল করে রয়েছে। না, ঠিক আছে, ক্যাম্পাসগুলো আমি সরকার ভাবলাম, দখল করে রয়েছে। আমি ভাবলাম ওনারটা সত্যি, কিন্তু আজকের সচেতন ছাত্র আচ্ছা বাবু, সমাজ এটা ওদের প্রশ্ন শুনি। আচ্ছা। মানে আমি এই উত্তরটা দিচ্ছি। অনেক সময় লাগবে। কেন ছাত্র সমাজ নেতৃত্বদানকারী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এই বাংলাদেশে নিশ্চয়ই ছোট সংগঠন নয়, অনেক বড় সংগঠন, ওনারা সারা দেশে কেন তাদের বিস্তৃতি আজকে আছে। সরকারের এই ব্যর্থতা তুলে ধরছেন? এবং এরশাদ বিরোধী আসলে আন্দোলনে আমরা আপনি ছাত্র পুলিশকে দলের নিউট্রাল হতে বিশাল বলেন, ভূমিকা দেখেছি। পুলিশ বাহিনীকে নিউট্রাল হতে বলেন, দেখেন তার মানে এটা পুলিশ যথাযথ বাহিনীকে নয়। নিউট্রাল হতে বলেন, Please, আপনাদের লাঠি আপনি হাতে পুলিশ। আমরা বড় প্রশ্ন- না, না, বাবু, তখন আমি ক্যাম্পাসে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আমাকে বোম মারা হয়েছিল, আমাকে গুলিবিদ্ধ পুলিশ করা তো আর হয়েছিল, মারেনি, আমাকে পুলিশ তো আর গ্রেনেড মারেনি হামলা আপনার করা এই হয়েছিল। বোমটা। আপনাকে কোনো না তো- কোনো শক্তি বাধা দিয়েছে। আমি সেটা বলছি। সেই পুলিশের বাধা হয়তো দায়িত্ব উত্তোলন হলো করতে পারছেন না। সরকারকে আপনাদের সরকারভাবে রক্ষা কবচ সহযোগিতা আমরা প্রশ্ন নেই, জি, কিন্তু আমরা কিন্তু আমরা অন্যদিকে যাই। আমরা দেখেছি ছাত্রলীগ আচ্ছা। তখন আমাদেরকে জেল মুক্ত করার জন্য
আন্দোলন এগিয়ে নেওয়ার লক্ষ্যে তখন কাজ করেছে। জি, জি, আজকে জি, আসলে হ্যাঁ। ওই ছাত্র দলের নৈতিক অবক্ষয় ঘটেছে বিদায়ী আচ্ছা, সেটা শুনবো যে আমরা একটু অথবা সরকারের এই যাত্রা শুভ, সেই জন্য সেই জন্য বিরোধিতা করছে না। জি, আপনি। জি, আমি বাবু স্যারের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্র রাজনীতিতে ছাত্রলীগের নেতাকর্মীদের চাহিদা আমরা কতটুকু পূরণ করতে পারছি, এবং যদি চাহিদা পূরণ হয়ে থাকে তাহলে এত সংঘর্ষ কেন ঘটতেছে, যার কারণে সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু রাজনীতির প্রতি এতটা মানে একটিভ কি ধরনের চাহিদা পূরণের কথা বলছেন? ছাত্র রাজনীতির যে চাহিদাগুলো, মানে ছাত্ররা মানে ছাত্রলীগের কর্মীরা যা আশা করে থাকে ছাত্রলীগের কাছ থেকে, সেই ধরনের চাহিদা যদি আমরা সঠিকভাবে পূরণ করতে পারি, তারপরে তাহলে কেন মারামারি সংঘর্ষ হানাহানি হচ্ছে? হ্যাঁ, এই জন্য সাধারণ স্টুডেন্টরা কেন মানে নেগেটিভ ধারণা নিচ্ছে এই থেকে। আর একটা প্রশ্ন হচ্ছে কি, ছাত্রলীগের গঠনতন্ত্রের নীতিমালায় দেখা গেছে যে ছাত্রলীগ করতে পারবে অবিবাহিত এবং ছাত্র তো থাকতে হবে এবং বয়স থাকতে হবে। এগুলো তিনটা থাকাই কি জরুরি? এবং এগুলা যদি না থাকে তাইলে কি ছাত্র অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, এভাবে সংক্ষেপে উত্তর দেন, আমরা আরো অনেক ভিন্ন টাইপের প্রশ্ন নিতে আমার চাই। বোন খুব ভালো কথা বলেছেন। এটা এই কারণে যে বিবাহিত ছেলেরাও তো ছাত্র রাজনীতি করে, তাইলে তাদের না না, অবস্থানটা বিবাহিত কোথায়? হওয়াটা হয়তো সমস্যা না, কিন্তু বিবাহিত হওয়ার পরেও তিনি নিয়মিত ছাত্র কিনা? হ্যাঁ, ছাত্র তো থাকলে কি রাজনীতি করতে পারবে কিনা সে? না, বিষয়টা আমাদের একটা গঠনতন্ত্র রয়েছে, আমাদের একটা ঘোষণাপত্র রয়েছে। ওই ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র হলো বিবেক বিবেচনা বোধ থেকে হয়। সেখানে যারা ছাত্রলীগ করতে চান নিশ্চয়ই ওই নীতিমালা ওই গঠনতন্ত্র মোতাবেকই করতে হবে। সেই ক্ষেত্রে আপনি আমাকে প্রশ্ন যদি করেন বিবাহিতরা কেন করতে পারছেন না, এটার উত্তরটা হলো এরকম যে আমরা লক্ষ্য করেছি বিবাহিত যারা ছাত্রলীগের নেতা হবেন, কর্মী হবেন, তারা তো সাংসারিক কাজেও তাদের সময় বৈষয়িক দিকে বেশি মনোযোগী হবেন, ফলে সংগঠনের স্বার্থ আমরা হয়তো কম চাই দেখবেন। নিয়মিত ছাত্ররা ছাত্র রাজনীতি করবে, এবং সেই ক্ষেত্রে আমরা শতভাগ সফল সংবিধানে হয়েছি। উঠাই দেওয়া উচিত, সংবিধানে বলা উচিত 30 বছর আগে বিয়ে করতে হবে মানে না। শতভাগ সংবিধানে সফল বিয়ে হয়েছে, করতে বিষয়টা 21 এরকম বছর নয়। সেটা তো আইন তো 18 কিন্তু বছর হইলে আমরা তো সেই চেষ্টা অধিকার দেয়। ত্রুটি রাখিনি। আমরা অভ্যস্ত চিন্তা আমরা না না, এটা আমাদের আমরা একটা প্রশ্ন গঠনতন্ত্র নিচ্ছি, আমরা জি, করছি। জি। আমরা একটা প্রশ্ন শুনি, ভিন্ন প্রশ্ন। জি, জি, আমি সাবিত আল বাশার। আমার কোশ্চেন আপনাদের দুজনের কাছে যে 52 থেকে 90, তারপরে 2008 গণজাগরণ মঞ্চ, তো সবাই মানে এক ঐক্য ছিল, কিন্তু ঐক্য থাকার পরেও আমাদের দেশের দুইটা রাজনীতি দল, বড় বড় দুইটা রাজনীতি দল, দুইটাই ছিল বা আছে, ছাত্র লীগ আর ছাত্র দল। তাদের মাঝখানে কেন এই মানে এখন কেন ঐক্য নেই? আমাদের বোন যে প্রশ্ন করছে যে না, ছাত্রদের ওনার দাবি প্রশ্নের মৌলিক যে বিষয়টা, যে যখনই বড় অর্জন হয়েছে ছাত্রদের তখন সবার ঐক্য হয়েছে, এই সময় তো ছাত্র ঐক্য হচ্ছে না। রাজনীতির মূল আকর্ষণীয় জায়গা, উপজীব্য বিষয় হলো ছাত্র সংসদ নির্বাচন। আমাদের দেশে আমি পূর্বেই বলেছি জাতীয় রাজনীতি ছাত্র রাজনীতির পটভূমিকায় রচিত, আর সেই ছাত্র রাজনীতির মূল আকর্ষণ ছাত্র সংসদ নির্বাচন। আপনার এখন একটা, আগে ছিল স্রোতস্বিনী নদীর মতো, কি সুন্দর সারা বাংলাদেশে ছাত্র রাজনীতি হতো, ছাত্র সংসদ নির্বাচন, ভিপিজিএস নির্বাচিত হতো, ছেলেরা তাদের নেতৃত্ব প্রদান করতে পারত, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সুন্দর করে প্রদান করতে পারত। সেই ছাত্র রাজনীতির এই যে ছাত্র সংসদ নির্বাচন হঠাৎ করে বন্ধ হয়ে গেল। পৃথিবীর সব দেশে, পৃথিবীর এমন কোনো দেশ দেখবেন না যেই দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বের সেরা কলেজ MIT, বিশ্বের সেরা কলেজ হার্ভার্ড, সেখানে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে একদম কত সুন্দর হই হুল্লার করে অনুষ্ঠান করে। সেখানে শুধু ছাত্র সংসদ না, ডিপার্টমেন্টাল ছাত্র সংসদ, হল ছাত্র সংসদ, 3-4টা ছাত্র সংসদ। আমরা স্বৈরাচারের আমলে আমাদের নির্বাচন দেশে দেখেছি, ছাত্র এরপরে সংসদ গণতান্ত্রিক সরকার 4-5 বার করে আসা যাওয়া করেছে, এটা হলো কি, তারা কেউই করে শুধু আপনি সরকারের দোষ দিলে হবে না। আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, সরকারের ছাত্র ইচ্ছার উপর কি নির্ভর করে না? নির্বাচনের জন্য আমি উদ্যোগী ছিলাম। আমাদের আমলে বেগম খালেদা জিয়ার সরকার ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমার উপর যথেষ্ট চাপ প্রয়োগ করেছে, প্রশাসনের উপর চাপ প্রয়োগ করেছে, পারেননি কেন? আমি প্রশাসনকে চাপ প্রয়োগ করেছি। হ্যাঁ, সরকার যতটা আন্তরিক থাকে, প্রশাসনকে তার থেকে বেশি আন্তরিক হতে হবে, কারণ প্রশাসনের একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কথা হ্যাঁ, আমি বলছেন? বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা বলছি। ছাত্র প্রশাসনিক যে একাডেমিক ক্যালেন্ডার, আমাদের একাডেমিক ক্যালেন্ডার থেকে ছাত্র সংসদ নির্বাচনটা ঝাঁটা মেরে বিদায় করা হয়েছে। এটা আমরা কেউ কিছু কথা বলি না, যে একাডেমিক ক্যালেন্ডারে অবশ্যই থাকতে হবে যে ছাত্র সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, এবং ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রশাসনকে দেন দরবার করতে হবে সরকারের সাথে এবং আমাদের ছাত্র সংসদে। সেখানে প্রশাসন থাকে নির্জীব। আমি এই বিষয়গুলো আগেও বলেছি। একটা কলেজের ছাত্র সংসদ নির্বাচনে অনুষ্ঠান করতে যে আমাকে কি বেগ পেতে হয়েছিল, আমি দেখেছি প্রশাসন চিন্তা করে
যে যদি আজকে এটা ছাত্র নেতা হয়ে যায় বিপিজিএস, তাহলে আমার প্রশাসনে তিনি ভাগ বসাবেন। কারণ প্রশাসনে অনেক, আমি বলতে সরি টু সে বিকজ দে আর দ্য টিচার অফ আওয়ার, যে এটা অর্থনৈতিক একটা বড় লাভ এখানে রয়েছে। তাহলে কি সংসদ নির্বাচন হলে তারা সেখানে ভাগ বসাতো, সেই ভয় পায় তারা? আমি তো তাই মনে করি যে আজকে ডাকসুতে আমরা প্রত্যেকদিন আমরা প্রত্যেক বছরে আমরা এখনো ডাকসু ফি দেয়, ছেলেরা কিন্তু এখনো বলছেন ডাকসু ফি দেয়। এই ফিটা কই যায়, এই টাকাটা কোথায় যায়, কি কাজে ব্যয় হয়? ছাত্র সংসদ নির্বাচন নেই। আজকে যদি ছাত্র সংসদের, আমি প্রশাসনকে দেখেছি বিপিজিএস হলে মনে হচ্ছে যে তাদের উপরে একটা খবরদারি, এটা একটা জেলাসি নাকি প্রশাসনের, আমি বুঝি না। যে আমি শুধু সরকারকে দোষ দিয়ে এরা এদের দায় দায়িত্ব ভুলে যেতে চায়, আসলে না। সরকার, আমি জানি, আমি নিজে যেহেতু একটি সরকারের সাথে জড়িত ছিলাম, আমি বেগম খালেদা জিয়ার আন্ডারে ছাত্র রাজনীতি করেছি, তারেক রহমানের আন্ডারে ছাত্র রাজনীতি করেছি, তারা অনেক প্রেশার দিয়েছে আমাকে, পরে আমিও প্রশাসনকে প্রেশার দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এত শক্তিশালী ছিল যে সরকারের চাপে কাজ হয়নি। প্রশাসন যদি আমি যেভাবে বোঝাবো, প্রশাসনের প্রতি সরকার আরো বেশি ব্যস্ত, কিন্তু না, শিক্ষক, তারা গুরুজন, তারাই জানেন তাদের প্রশাসন কি চলবে। কি প্রশাসন এমন ভাবে সরকারকে বুঝাতে পারে যে ছাত্র সংসদ হলে আপনাদের রাজনৈতিক সমস্যা হবে? নাজমুল ভাই, এটা হলো বিষয়, প্রশাসনকেই সরকারকে কনভিন্স করতে হবে। কারণ একাডেমিক ক্যালেন্ডারে ছাত্র সংসদ নির্বাচন একটা অংশ, সেইটাকে সে ভুলে যে তার কর্তৃত্বকে সার্বভৌম করার জন্য তিনি এই ছাত্র সংসদ নির্বাচনটা ভুলে যাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন যতদিন না হবে ততদিন ছাত্র রাজনীতি পরিশুদ্ধ হতে পারে। বাবু, আমি একটা উদাহরণ দেবো, নাজমুল ভাই একটা উদাহরণ দেবো। আমি সারা দেশের দর্শকগণের অনুষ্ঠান দেখবে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি সংক্ষেপে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আমাদের সময় এরশাদ বিরোধী আন্দোলন চলছে, কোনো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। 86, 87, 88, 89 তুমুল ছাত্র আন্দোলন, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হয় না। আমরা যারা ছাত্র রাজনীতি করতাম, ছাত্র দল, ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, তখন ছাত্রলীগ ছিল তৃতীয় সংগঠন, জাসদ ছাত্রলীগ আমাদের ঢাকা বিষয়ে আমার সময় খুব স্ট্রং ছিল। আমরা ছিলাম মারামারি বেশি করতে, না না না, সব দিক দিয়ে আপনি ওইভাবে বলছেন, আপনি যারা ঢাকা বিষয়ে যারা পড়ছে ওই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। জি, ওই সময় জাসদ ছাত্রলীগের আরো বেশি প্রভাব ছিল। ছাত্র দল, জাসদ ছাত্রলীগ, আওয়ামী লীগ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, আমরা সবাই ছাত্র রাজনীতি করতাম এবং দেখতাম যে প্রত্যেক হলের ছেলেরা যারা ছাত্র, তারা একটু ফ্রি স্টাইলে চলাফেরা করতো, যে আমরা ছাত্র রাজনীতি করি, একটু ফ্রি স্টাইলে চলা, একটু অহংকার ভাব, একটু দাপট ভাব। কিন্তু যখনই প্রশাসন বলল যে 89-এ ডাকসু নির্বাচন হবে অমুক জুন মাসে, আপনি জানেন না, পত্রিকায় নিউজটা ছাপা হওয়ার পরে আমি ছাত্র দলের হল গেটে, মানে প্রশাসন আমাদের আবাসিক হল গেটে ছেলেরা নেই, সব পড়ার রুমে, রিডিং রুমে বা গেম রুমে বা টিভি রুমে আগে জুনিয়র ছেলেরা সামনে যাওয়া বসতো, নির্বাচনের খবর শুনে যিনি নির্বাচন করবেন বা যিনি ছাত্র রাজনীতি করেন তিনি ছেলেদেরকে বসতে দিতে বা সামনে বসেন, মানে সব শৃঙ্খলার মধ্যে চলে এসেছে, তাকে ভোটে দাঁড়াতে হবে, জি জি, সবার সমর্থন পেতে হবে। এখন ডাইনিং হলে শৃঙ্খলাভাবে খাচ্ছে, একটা নিউজ এসেছে ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে আপনার শেষ মন্তব্য শুনবো, আমরা প্রায় শেষে চলে এসেছি, আরেকটা প্রশ্ন নিতে চাই। আমার প্রশ্ন আজিজুল বাড়ি হেলাল ভাইয়ের কাছে। ওনার বক্তব্যে আসছে যে ছাত্রদলের একটা সহাবস্থান, ক্যাম্পাসের সহাবস্থান নেই। আসলে একটা বিষয় হচ্ছে, ছাত্রলীগ এখন একটা বয়সভিত্তিক, মানে এবং ছাত্র যারা তারাই ছাত্রলীগ করছে, কিন্তু ছাত্রদল আমরা যা দেখতেছি পত্রপত্রিকায় যে তাদের বয়স 45-40-এর উপরে, তারা কেউ ছাত্রত্ব নেই, তাদের ছাত্রত্ব নেই। তাইলে কি মানে তারা কি ছাত্রত্ব নেই বলেই কি ক্যাম্পাসে ঢুকতে পারতেছে না, বা আদৌ কি তারা কোনোদিন চেষ্টা করেছে ক্যাম্পাসে ঢোকার? জি, ধন্যবাদ আপনাকে। শেষ প্রশ্নটা আপনার নেব, আমি একসাথে উত্তর নিয়ে শেষ করবো, আমার সময় একেবারেই শেষ। বাকিগুলো আমি মতামত হিসেবে নিচ্ছি, যেহেতু আমার সময় শেষ। আমি বাবুর কাছে শেষ করব হচ্ছে সংসদ নির্বাচন কেন হচ্ছে না, আপনারা এখন ক্ষমতা আছেন কেন দিচ্ছেন না? এক কথায় হেলাল ভাই বলছিলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিকই রাখে। জবাবটা দিতে চাই ছোট করে, যে কেন আমরা একসাথে এক সারিতে আন্দোলন করতে পারছি না। এই বিষয়ে ছাত্রলীগ সরকারের সাথে আছেন, আমি ছাত্রলীগকে বাদ দিয়ে বলতে চাই, আদার্স যে অর্গানাইজেশন আছেন, প্রগতিশীল রাজনীতিকে যারা বিশ্বাস করেন, ধারণ করেন, ওরা এক হতে পারছে না এই কারণে যে ইস্যু ভিত্তিক রাজনীতি এখন আর বাংলাদেশে খুঁজে পাচ্ছে না। যে কার বিরুদ্ধে কথা বলবো, কোন ইস্যুতে আমি কথা বলবো, আমি কি রাজাকার, আলবদর, শামস, যুদ্ধ অপরাধীদেরকে রক্ষা করার জন্য আন্দোলন করব? সেই ক্ষেত্রে ছাত্রদল বন্ধুহীন, যার কারণে তারা চলার পথে একা হয়ে গিয়েছেন। আর দ্বিতীয়ত হলো যে আরেক ভাই আমাকে প্রশ্ন করেছেন বিশ্বজিৎ হত্যাকাণ্ড এবং আরো কয়েকটি ঘটনা, এই ঘটনাটা এই প্রশ্নের জবাবটা দেওয়া উচিত। তারপর আমি বলি যে এই ঘটনা এই কারণে আমি বলছি যে গাপটি মেরে থাকা, তারা দীর্ঘ স্বাধীনতার 40 বছর পার করেছেন, তাদের কিন্তু বিচার হয়নি। এরকম গাপটি মারারাই বিভিন্ন সময়ে প্রগতিশীল সংগঠনে নিজের উন্মেষ ঘটিয়ে, অঘটন ঘটিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করেন, অন্য একটি দলের
স্বার্থ উদ্ধারের জন্য চেষ্টা করে সেটা ঠেকাবার তারা- কোনো ব্যবস্থা কি নেই আপনাদের সেই সংগঠনে? ঠেকানোর ব্যবস্থাই হয়েছে। যারা বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, সরকার তড়িৎ গতিতে আইনের আওতায় তাদের এনে বিচার করেছে। তাদের বিচার সংসদ করেছেন। নির্বাচন নিয়ে একদম শেষ মন্তব্য। সংসদ নির্বাচন আমরা বারবারই চেয়েছিলাম। আমি যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমরা যখন চেষ্টা করেছি, সেই প্রশ্নের জবাবটা হেলাল ভাই দিয়েছেন। তারপর আমি বলি, এই আপনি কি একমত যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের না, কারণে আমি হয়নি? একমত নই। এটা আমি কখনই বিশ্বাসই করতে পারি না। হেলাল ভাই যে তাহলে কথাটা বলেছেন, এটা সরকারি সত্যি। দল, সরকার আমি এবং বলি, সংগঠন চাইলে হবে না এই কেন? কেন এই জায়গা থেকে আমরা ডাকসু ইলেকশন থেকে কেন সরে আসলাম? ডাকসু যদি ইলেকশন না হয়, সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলিতে হয় না, কিন্তু আমার এলাকা, আমার ক্যাম্পাসে কিন্তু প্রতি বছরে বছরে ছাত্র সংসদ ইলেকশন হচ্ছে। একটি গভর্নমেন্ট কলেজ, সেই কলেজে একা আপনারা যদি কেউ অংশগ্রহণ না করেন তাহলে একাই হবে, কিন্তু একা হচ্ছে না। আমি বলছি কেন, আমি আপনার উত্তর থেকে উত্তর দিতেছি। ওনারা ছাত্রদল ক্যাম্পাসে যান না, তাহলে ইলেকশন কিভাবে হবে? যখন ইলেকশন হইতেন তখন নিরু, মালেক, অবি, রতন, জি, শফিক, এই ধরনের যারা সন্ত্রাসবাদ কায়েম করেছিল, বাবলু ভাই, যারা নিজের ভূমি নিজেরা আত্মহতি দিয়েছে, সেই সময় তাদেরকে কন্ট্রোল করতে না পারায় ডাকসু ইলেকশনটা বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে ইমেজ সংকটে পড়ার কারণে কিন্তু তারা নির্বাচন নির্বাচন হয়েছে। থেকে বারবার সরে এসেছেন। যখন নির্বাচন থেকে বারবার সরে এসেছেন, আজকে হলো জাতীয় একটা উদাহরণ। দেশ যদি সংকটময় তারা বলেন, তাহলে আমি বলবো এই সংকটের দায় দায়িত্ব বিএনপিকে নিতে হবে, কারণ এবং সবশেষ- তারা নির্বাচনে গণতন্ত্রে অংশগ্রহণ জি, করতে এবং চান না। সবশেষ ডাকসু নির্বাচনে কিন্তু হেলাল ভাইদের সংগঠনই বিজয়ী হয়েছিল। তার আগে আপনারা ছাত্র সংগ্রাম পরিষদ বাবু ভাই যে বিজয়ী হয়েছিলেন। নামগুলো বললো, উনি এরা কিন্তু বলেছেন- 90-এর উনি বলেছেন গণঅভ্যুত্থানে এদের একটা জাসদ গৌরবোজ্জ্বল ছাত্রলীগ ভূমিকা রয়েছে। শক্তিশালী সংগঠন। না, ওটা আমি তখন একজন ছাত্র ছিলাম, আমি তার সাথে- বিনয়ের সাথে তাদের ডিফার সাথে করি। আব্দুল্লাহ আর রাইফেল জাসদের সাথে ফাইটে- মারামারিটা বেশি হতো আর রাইফেল কি। ফাইটে ওনারা ভাই শোনেন, আমি একটা কথা বলি, সবসময়। উনি যে ছাত্র নেতাগুলোর নাম মারামারি বললে কাটাকাটি বন্ধু আমদানি বললেন, করেছেন। 90-এর মারামারি গণঅভ্যুত্থানে কাটাকাটি সব এরশাদের আমদানি আমলে করেছেন। তাদের যে ভূমিকা হেলাল ভাইয়ের এবং তার ভিতর নজরুল ইসলাম, জনাব নজরুল ইসলাম বাবু এবং জনাব আজিজুল বাড়ি হেলাল, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আপনারা সাথে থাকবেন, কারণ আরেকটা বিরতির পর এসে আমরা কথা বলবো সংবাদে বিভ্রান্তি নিয়ে। তখন আমাদের সাথে থাকবেন সিনিয়র সাংবাদিক জনাব নাইমুল ইসলাম খান এবং ৭১ টিভির বার্তা পরিচালক জনাব সৈয়দ ইশতিয়াক রেজা। তিন গয়ের এই পর্যায়ে আমরা কথা বলবো সংবাদে বিভ্রান্তি নিয়ে। আগেই জেনেছেন আমাদের সাথে দুজন অতিথি, সিনিয়র সাংবাদিক জনাব নাইমুল ইসলাম খান এবং ৭১ টিভির বার্তা পরিচালক জনাব সৈয়দ ইশতিয়াক রেজা। আর শুরু থেকে আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা আমার সাথে অতিথিদেরকে প্রশ্ন করছেন। নাইম ভাই, আপনাকে দিয়ে শুরু করি। বিভ্রান্তির অনেক ধরন আছে। আমরা যারা টেলিভিশনে খবর দেখি, পত্রিকায় খবর পড়ি, রেডিওতে খবর শুনি, অনলাইনেও খবর পড়ি, সংবাদের যত রকমের মাধ্যম আছে, সবগুলো মাধ্যমের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য যে আমরা অনেক কিছুই পড়ি, দেখি, শুনি, যার দ্বারা আমরা বিভ্রান্ত হই। বিভ্রান্তির মূল কারণগুলো কি? তার জন্য সংবাদকর্মী বা প্রতিষ্ঠানগুলো কতটা দায়ী? অবশ্যই প্রতিষ্ঠানই তো দায়ী প্রধানত, কারণ ভুলটা যদি তার কারণে হয় তো দায়িত্ব অন্য কেউ নিবে কেন? কিন্তু এখানে একটা কথা আছে, ভুল ভ্রান্তিগুলি, বিভ্রান্তিগুলিকে আমরা শ্রেণী বিন্যাস করতে পারি। কতগুলো আছে যে সরল একটা বানান ভুল, একটা তথ্যগত ভুল, সে একজন লোক দুর্নীতি করেছে ১১০ কোটি টাকা না ১০১ কোটি টাকা, এই ভুলে ইন দি এসেন্স অফ দি স্টোরি তেমন কিছু আসা যায় না, কিন্তু এটা ভুল। ৯ কোটির জায়গায় এটা ১ কোটি হবে, হয়তো টাইপিং এরার, হয়তো বা তার নোট নেওয়ার সময় কোনো একটা মিস্টেক। সো আমরা এই ভুল ভ্রান্তি বিভ্রান্তিগুলিকে আমরা আরেকটা আছে, মানে মানুষকে তথ্যটা দেওয়ার ক্ষেত্রে মানুষের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে কিনা, বিভ্রান্তি থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার থাকে কিনা। সে ফর এক্সাম্পল, আমরা সাম্প্রতিক যে লতিফ সিদ্দিকীর অ্যারেস্ট হওয়া, এখন তিনি কি অ্যারেস্টেড না উনি সারেন্ডার করেছিলেন, এই যে সূক্ষ্ম পার্থক্য, এই তথ্যটা দিয়ে মানুষের কোনো ব্যক্তিগত ক্ষতি বৃদ্ধির কিছু নাই, শুধু এটাকে বলবো, আমি বলবো খুবই সাটেল একটা তার নলেজ লেভেলের দৈন্য ধরা পড়ে, এবং যিনি জানলেন তিনিও কনফিউশনে, কিন্তু এটার যে রেজাল্ট, উনি যে কাস্টডিতে, এখানে কিন্তু কোনো তারতম্য হয় নাই। কিন্তু যখন লতিফ সিদ্দিকী ধানমন্ডি থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন, সাথে সাথে সব টিভি চ্যানেলে কিন্তু ব্রেকিং নিউজ, জাস্টিন, মাত্র পাওয়া, সর্বশেষ, এভাবে যখন দেখানো হয়েছে, কেউ বলছে যে তিনি আত্মসমর্পণ করেছেন, কেউ বলেছে আত্মসমর্পণ পর তাকে গ্রেফতার করা হয়েছে, কেউ বলেছে কেউ বলেছে তিনি গ্রেফতার হয়েছেন, কেউ বলেছে তিনি আটক হয়েছেন। এরকম নানাবিধ শব্দ ব্যবহারের ফলে একটা বিভ্রান্তি। না, এই বিভ্রান্তি হচ্ছে, এটার ব্যাপারে আরো বিভ্রান্তি আছে, খুবই মজার মজার। আমি নিজেও আজকে সকালে এডিটোরিয়াল মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করেছি যে আমি এখনো জানি না যে তার কোন আইনে
কোন ধারায় তার আসলে বিচারটা হবে। এখানে তার বিরুদ্ধে অভিযোগ আছে 2-3টি ধারাতে, 295, 98, 22টি মামলার নিশ্চয়ই 22টি অভিযোগের মামলার মধ্যে পার্থক্য 2-3টার মধ্যে পার্থক্য আছে, কিন্তু এর মধ্যে তার বিরুদ্ধে আসলে কোনটা স্ট্যান্ড করবে। তো ডেইলি স্টারের রিপোর্ট দেখলাম যে স্ট্যান্ড করবে 298, যেটাতে তার সর্বোচ্চ কারাদণ্ড হবে 1 বছরের এবং এটা বেইলেবল। কিন্তু আমার পত্রিকাতেই রিপোর্ট গেছে 3টা ধারাই উল্লেখ করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যতগুলি ধারায়, এবং সেই 3টা ধারা মিলিয়ে দেখা যাচ্ছে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে 2 বছর, আর তার বেইলেবল না, মানে 2টো ধারা বেইলেবল, 1টি ধারা বেইলেবল না। এখন আমি বিভ্রান্ত হইলাম এই খবরটাতে, কিন্তু বিভ্রান্তিটা কতটা, যে তার হাইয়েস্ট কি 1 বছর না হাইয়েস্ট 2 বছর, এইটুকুই। কিন্তু এটাতে বড় কোনো, আমি বলছি যে জনস্বার্থের ক্ষতি হচ্ছে না, কিন্তু ক্ষতি হচ্ছে আমরা পত্রিকাতে রিপোর্ট দিলাম যে আগামীকালের একটা পরীক্ষা স্থগিত এখন এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এরকম ঘটনা আমাদের দেশে সাংবাদিকতা ঘটেছে এবং এটার জন্য মারাত্মক রকম বিপর্যস্ত হয়েছে আমাদের জনজীবনে। তো এই ধরনের জিনিসগুলির ব্যাপারে আমরা এমনিতেও আমরা নিউজ রুমে ওইটাই খেয়াল রাখার চেষ্টা করি যে অন্তত পক্ষে এমন কোনো মিস্টেক যেন আমরা না করি যে মিস্টেকে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়। কিন্তু আমরা অকওয়ার্ড পজিশনে পড়ি। আমার নিজের অভিজ্ঞতা থেকে, যে একজন লোক আসলো, সে এসে বলল যে ভাই আপনি 110 কোটি টাকার দুর্নীতির কথা বলেছেন, এটা তো হলো প্রজেক্টের টোটাল ফিগার তো আর দুর্নীতি হয় নাই, দুর্নীতি হয়েছে তার একটা অংশ বিশেষ। আমি বললাম যে ভাই ইউ আর রাইট, আমরা হয়তো লিখতে পারতাম যে এটার মধ্যে, কিন্তু আমরা এই অঙ্ক কোত্থেকে বের করবো যে কত টাকা দুর্নীতি হয়েছে, এই জন্য আমরা টোটাল ফিগারটা দিই। এই প্রজেক্টটাই দুর্নীতিগ্রস্ত, 110 কোটি টাকার প্রজেক্টে দুর্নীতি হয়েছে। এখন এটার এসেন্সটাতে কিন্তু কোনো সমস্যা নাই, যে আপনি দুর্নীতি হয়েছে কিন্তু সামান্য টাকা, এইভাবে দুর্নীতিকে এত সূক্ষ্ম কাজ করার জন্য জার্নালিজম ইজ নট দি প্রসেস। কারণ জার্নালিজম ইজ নট তদন্ত, এবং এটা কিন্তু সায়েন্টিফিক রিসার্চ বেসড কাজ না। সাংবাদিকতা এটা দ্রুত লয়ে যতখানি সম্ভব তথ্যানুসন্ধান করা, এটাকে আমরা বলি না রিসার্চ, এটা আমরা জেনারেলি বলি তথ্যানুসন্ধান। সুতরাং এখানে একটু পার্থক্য থাকবে। আর একটা ছোট্ট কথা বলি, সাংবাদিকতার একটা ব্যাপার হলো ধারাবাহিকতা। আমি মনে রাখতে হবে যে একদিন একবেলা 10 মিনিট কেউ টিভি শোনে বা পত্রিকা পড়ে এটা ধরে নেওয়া হয় না। তার মানে ধরেন আজকের পত্রিকায় যদি আমি এটা মিস্টেক করি, এটা দায়িত্বশীল পত্রিকা চেষ্টা করবে তার পরের দিন এটা সংশোধন করে দিতে। সুতরাং একজন যে পাঠক ধারাবাহিকতা রাখবেন তিনি ম্যাক্সিমাম সংবাদপত্রের ক্ষেত্রে 24 ঘন্টা বিভ্রান্তিতে থাকবেন, তারপরে তাকে সংশোধন করে দেওয়ার ব্যবস্থা আছে। টেলিভিশনে এটা আরো বেশি দুরূহ, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত যাচ্ছে, এবং বেশি বিভ্রান্তিকর ঘটনাগুলো ঘটে আমাদের টেলিভিশনগুলোতে, সেটা হচ্ছে যে তাৎক্ষণিক খবর, স্ক্রলে ব্রেকিং বা মাত্র পাওয়া এই ধরনের খবরের ক্ষেত্রে, এবং ঘণ্টাখানেক অনেক রকমের বিভ্রান্তি তৈরি হয়, অনেক রকম পার্থক্য তৈরি হয়, তারপর আস্তে আস্তে সব কারেকশন। আপনি ঠিকই বলেছেন। লতিফ সিদ্দিকী যেদিন নামলেন, আবারও লতিফ সিদ্দিকীর উদাহরণ দেই, আপনি যদি দেখেন এক একটা টিভিতে টাইমিং যাচ্ছিল কোথাও 8:40, কোথাও 8:10, কোথাও 8:30। টাইমিংটা কিন্তু একটা সমস্যা তৈরি করছিল যে কখন নেমেছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা, আসলে কখন নেমেছে, এটা একটা। আচ্ছা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ছিল তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন, পুলিশ বলেছে পুলিশ প্রহরায় ইত্যাদি। আরেকটা কেউ বলছে পুলিশ থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই বিভ্রান্তিগুলো কিন্তু চলছিল। তারপরে অনেকক্ষণ পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একটা বক্তব্য আসলো যে আমি শুনেছি, আমি এখনো কিছু জানি না। এবং এইটা কারেকশন হতে 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 ঘন্টাখানেক প্রায় পার হয়ে যাওয়ার পরে একটা কমন টাইমে আসছে যে 8:30টায় ল্যান্ড করেছেন তিনি। তাহলে ওই 1 ঘন্টা বিভ্রান্ত না করে আমরা কি 1 ঘন্টা অপেক্ষা করতে পারতাম? বিভ্রান্ত হয়েছে এর প্রতিযোগিতার কারণে এটা হচ্ছে। একটা হলো প্রতিযোগিতা, দ্বিতীয় হলো সোর্স। আমি নিজে কাজ করি, আপনিও কাজ করেন। একজন সোর্সকে ফোন করেছেন এয়ারপোর্টে, জি ভাই 8:10-এ নামছে, ব্যাপারটা বুঝেছেন? কেউ বলেছে 8:30টায় নেমেছে, কেউ বলছেন না আজ তো 8:40-এর দিকে উনি বেরিয়ে গেলেন। মানে প্রত্যেকটাই হলো যার যার সোর্সে সে যোগাযোগ করেছে, সে যে টাইমিংটা দিয়েছে ওই টাইমিংটা বিভ্রান্ত হয়েছে। আসলে তখন দরকার ছিল ফ্লাইট ইনফরমেশনে ফোন করে এক্স্যাক্টলি প্লেনটা যে সোর্সটা থেকে আমি একেবারে নেমেছে, এবং এটা হয় কি এসেন্সটা বদলায় নিয়ে উনি তখন নেমেছেন, বাংলাদেশে আসছেন, পুলিশের কাস্টডিতে আছেন, মানে পুলিশের প্রহরায় আছেন, কিন্তু বক্তব্যগুলো একটু। তবে আপনি রাইট বলেছেন যেটা, সেটা হলো অতিমাত্রায় প্রতিযোগিতার কারণে অনেক সময় এমন ঘটনাও ঘটেছে আমাদের, আমরা দেখেছি কেউ মারা যায়নি, তার মৃত্যু সংবাদও চলে গেছে। এটা হলো অতি অসতর্কতা এবং অতি প্রতিযোগিতার একটা খুবই নেতিবাচক ফল। এখানে সতর্ক থাকা খুব জরুরি। প্রতিযোগিতা নিশ্চয়ই দরকার আছে এগিয়ে যাওয়ার জন্য। সবার আগে আমি করব এই বিষয়টা, এইগুলি কিন্তু আসলে আমাদের অনভিজ্ঞতা বা আমরা একটু খেয়াল করি না।
আমি আমার নিউজ রুমে একটা কথা বলি, কিন্তু আমি সফল হচ্ছি না, কিন্তু আমি দেখি যে এটা সম্ভব। আমরা যদি প্রথম স্ক্রলটা আমরা ব্রেকিং নিউজটা এইভাবে দিতাম যে এয়ারপোর্ট থেকে একটি সোর্স জানিয়েছে যে তিনি 8:10 ল্যান্ড করেছেন, তবে আমরা এখনো নির্ভরযোগ্য সূত্র থেকে এটার সত্যতা যাচাই করতে পারিনি। কেন? আমার এখন প্রথম হ্যাঁ। তথ্যটা তো এমনও হতে পারে যে সন্ধ্যার পরে, আমি স্পষ্ট করলাম না সঠিক সময়টা, সন্ধ্যার পরে তিনি না, সন্ধ্যার শাহজালাল পরেটা আন্তর্জাতিক আমাদের তো বিমানবন্দরে এসে unnecessary নেমেছেন। আবার ভেগ করে দেওয়া বেশি হয়। বড় ভেগ করে বেশি ভেগ করে, এতটা দরকার নাই তো। আমি তো সঠিক কথা বলছি। আমি বলছি যে আমি রিপোর্টার করে বলি, ভাই তোমাকে কে কিভাবে বলছে বলো। তখন সে বলে যে অমুকে বললো 8:10 নেমেছে। আমি বলি তুমি এক্স্যাক্টলি ওটা লেখো যে একজন অমুক বললো 8:10 নেমেছে, তবে তার বরাত আমরা দিয়ে। এখনো অফিসিয়াল সোর্সে এটা নিশ্চিত হতে পারিনি, আমরা চেষ্টা করছি। আমার মনে আছে সে রাজীব গান্ধী, এগুলি কিন্তু বাইরে করা হয়। রাজীব গান্ধী যখন মারা গেলেন, আমরা প্রথম লাইনটা ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে কিন্তু উনি মারা গেছেন বা কিল পাই নাই, রাজীব গান্ধী শট, এটাই ছিল, এক লাইন ছিল আমার মনে আছে, শর্টেড। দ্যাট ওয়াজ দি অনলি যেটুকু নিশ্চিত হয়েছে শুধু এইটুকু তথ্যই দিয়েছে। তারপরে তারা Gradually. এটাই দিচ্ছে, তারা বলতেছে আমরা কাজ করতেছি, মানে খবর আরো আসবে এরকম। সো আমরা এরকম চেষ্টা করলে অনেক- সোর্স কতটা বিভ্রান্ত করে। একজন বিখ্যাত মানুষ, আমি এই নামটা বলতে চাচ্ছি না, একজন বিখ্যাত মানুষ চিকিৎসাধীন ছিলেন। 8টার দিকে ডাক্তারের মানে টিম থাকে তো, মেডিকেল বোর্ড থাকে তো, একজন ডাক্তার বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের 2-1 বলেছেন, উনি চলে যাচ্ছিলেন, তখন সাংবাদিকরা কেউ এগিয়ে গেছে, স্যার কি হয়েছে ভিতরে বলবেন, উনি কি অবস্থায় আছেন, আমরা ভাই আশা ছেড়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা খুলে ফেলবো লাইফ সাপোর্ট খুলে ফেলবো, কিছুক্ষণের মধ্যে লাইফ সাপোর্ট খুলে ফেলবো। এটা উনি কিন্তু হি ওয়াজ এ টিম মেম্বার, এটা বলে উনি চলে গেছেন। সেই লাইফ সাপোর্ট কিন্তু খোলা হয়েছে পরের দিন, কিন্তু আগের দিন কিন্তু চলে গেছে যে ওটা যারা অনুসরণ করেছেন তারা নিশ্চয়ই বিভ্রান্তিকর খবর দিয়ে। পুরো বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। সোর্সও বিভ্রান্ত করে সিরিয়াসলি করে। আমরা কিছু প্রশ্ন নেই, তারপর আপনাদের কাছে ফেরত আসবো। জি, আপনি। আমি রুবিনা ইয়াসমিন রুবি, আমি ঢাকা ট্রাভেলসের জেনারেল ম্যানেজার হিসেবে আছি। আমার প্রশ্ন, অনেক নিউজ ব্রেকিং বা সর্বশেষ হিসাবে দেওয়া হয়, পরে দেখা যায় তা ঠিক নয়, কেন হয় এমনটা? যে আরেকটা প্রশ্ন আলোচিত প্রশ্ন, হয়েছে, দুর্ঘটনায় আপনি প্রশ্নটা মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে করেন, শোনা যাচ্ছিল না। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, দুর্ঘটনায় মৃত্যু সংবাদে সংখ্যা নিয়ে এক এক টিভিতে এক এক রকমের বলা হয় কেন? জি, আর আগের প্রশ্নটা কি ছিল আপনার? আগের প্রশ্নটা হচ্ছে, অনেক নিউজ ব্রেকিং বা সর্বশেষ হিসেবে দেয়া হয়, পরে দেখা যায় তা ঠিক নয়, কেন হয় এমন? ধন্যবাদ। পরের প্রশ্নটা উত্তর বোধহয় আসলে হয়ে গেছে। আলোচনাই হয়েছে। কিন্তু বিভ্রান্তির সবচেয়ে বড় জায়গা হচ্ছে সংখ্যা, এবং সেটি যে তাৎক্ষণিকভাবে আপনি নাটোরের পার্থক্য হচ্ছে ঘটনায় তা যদি না। দেখেন, নাটোর 24 ঘন্টা accident-এ পরেও পত্রপত্রিকায় গতকালের একটি দুর্ঘটনার বা অন্য কোনো ঘটনার খবর, মারামারি খবর, এক এক পত্রিকায় সংখ্যা এক এক রকমের হচ্ছে। নাই ভাই, পত্রিকায় এটা বেশি হয়, এত দীর্ঘ সময় even পরে স্ক্রলেও হয়। সেটা তো আমি একটা তাৎক্ষণিকভাবে কথা বলি, হচ্ছে। এটাও একটা প্রতিযোগিতার ফসল। তবে আমি একটা বলি, এটা কিন্তু ক্রমাগত ইমপ্রুভ করছে। এটা আমি এখন আর বলবো না যে এটা আগের চাইতে খারাপ হচ্ছে, এটা একটা খারাপ সময় ছিল। তারপরেও কি 10টা পত্রিকার সংখ্যা মেলে? না, মেলে না। আমি আবারও বলছি যে, কিন্তু আমি বলছি যে প্রবণতাটা ভালোর দিকে, কিন্তু আমরা দ্রুত উন্নতি করছি না। কেন ভালোর দিকে? কারণ এখন চেক করার জন্য আমাদের যে মোবাইল ফোনের যে বিস্তৃতি ঘটেছে, তার ফলে ক্রস চেক করার সুযোগটা অনেক বেড়েছে, তার ফলে অনেকখানি কমানো যায়। আর এটা আমাদেরও টেন্ডেন্সি। আমার কথা বলি, আমি যখন আই ওয়াজ এ ইয়াং রিপোর্টার, আমাকে একবার আমার পত্রিকায় ওই বন্যার রিপোর্ট কোঅর্ডিনেট করে লিড স্টোরিটা তৈরি করা এরকম। এখন সেখানে আমরা কিন্তু খুবই নিষ্ঠুর ছিলাম। আমরা জেলা প্রতিনিধিরা ফোন করছেন, কি খবর, কজন মারা গেছে, আমরা সে বলার অপেক্ষা রাখে, কজন মারা গেছে, ওদের না মারা যায় নাই, এবং মারা না গেলে ফোন করছেন কেন, মারা না গেলে কেন ফোন করে, এটা লেখা পাঠাবেন, কজন না মারা, মানে সে তখন তার নিউজটারে জায়গা দেওয়ার জন্য তখন সে বলে না মরণাপন্ন অবস্থায় আছে, কয়জন, এর মধ্যে কজন মারা যাবে বলে মনে হয়, এমন একটা ব্যাপার যে মারতেই হবে তাকে। তো সে বলতেছে যে 3-4 জনের অবস্থা, বলে এর মধ্যে কি 2-1 জনকে মৃত দেখে দিলে এর মধ্যে মারা যাবে, রাত্রের মধ্যে মারা যাবে, মানে ছাপা হতে হতে মারা যাবে কিনা, মানে এতটাই নিষ্ঠুরতা কাজ করে। কারণ আমরা তখন বিক্রি করি তো, এটা পত্রিকায় যদি লিখতে পারি যে আজ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এত, এই জাতীয়। তো আমাদের এখানে এই প্রবণতাটা কমছে কেন? সাংবাদিকতায় লেখাপড়া করা, মানুষের অংশগ্রহণ বাড়ছে, সচেতনতা বাড়ছে, যোগাযোগের নেটওয়ার্ক অ্যাক্সেসটা অসম্ভব কিন্তু বেড়ে গেছে। নাইম ভাই, অ্যাক্সেস বাড়ার পরও প্রশ্নটা কিন্তু খুব সাংঘাতিক প্রশ্ন। এই যে সংখ্যাটা যে 7 জনের জায়গায় 6 জন হতে পারে, 8-10 জনের ডিফারেন্স হয়ে যাওয়াটা কিন্তু একটা বড়। যেমন আজকের যে পত্রিকা 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে, সকালবেলা আমি নিজে একটা অনুষ্ঠান করি, সেখানে গতকাল যে চললো
ঢাকা শহরে যে মেট্রোপলিটন পুলিশের অভিযান অভিযান ছিল, চললো, যে পথচারী পারাপার হ্যাঁ, পথচারী 331 জনের জরিমানা, 329 জনের জরিমানা, 350 জনের জরিমানা, 3 শতাধিকের জরিমানা, আপনি কোনটা নেবেন? 5টা বড় কাগজের এটা কিন্তু কিন্তু তাৎক্ষণিকতার বিষয় না, এবং সাথে সাথে দার বিষয় না। এটাও একই, এত ওই এয়ারপোর্টের 24 ঘন্টা মতোই। পরে আসলে কে কাকে জিজ্ঞেস করছে, কেউ হয়তো 331টাই কমন একটু বেশি দেখা গেছে ফিগারটা, কোথাও 329, হ্যাঁ 29 31, আবার কেউ 350। এটা যেটা হয়েছে যে যারা কে অভিযান কখন পরিচালনা কার কাছ থেকে করেছে storyটা নিশ্চয়ই নিয়েছে। তারাই হচ্ছে এই সংবাদের উৎস, সোর্স, হ্যাঁ। এবং সেখান থেকে তারা নিয়েছে। তাহলে বেশকম কেন হবে? না, 350 যিনি লিখেছেন কোন বেসিসে? না না, আমার যেটা মনে হয় যে মানে কেউ ফিগারটার সাথে সরাসরি জড়িত না, অথচ পত্রিকারে সে একটা আভাস পেয়েছে যে 300-350 কাছাকাছি, বা সে এরকম বলছে কি হতে প্রায় পারে, 350। এরকম কি হতে পারে কেউ 4টা পর্যন্ত হিসাব নিয়েছেন, কেউ 5টা পর্যন্ত, কেউ শেষ পর্যন্ত, সেই কারণে বেশকম এই হয়েছে। রকমই এইরকম সেক্ষেত্রে কি বলা উচিত না যে লোকটা বিকেল এতটা পর্যন্ত? এই বিভ্রান্তি দূর করার কিন্তু দায়িত্ব দিন কিন্তু শেষে যখন বলা হচ্ছে তখন তাদেরও, তো নাজমুল আশরাফ, এই বিভ্রান্তি দূর করার কিন্তু আজকালকে আদালতেরও ছিল, মেট্রোপলিটন পুলিশেরও ছিল। তাদের উচিত ছিল একটা প্রেস কিট রেডি রাখা যে আমরা এতজনকে আজকে, তাহলে কিন্তু সোর্সটা কনফার্ম করা যায়। কারণ টেলিফোনে নিয়ে হয়েছে তো, এই ম্যাজিস্ট্রেট 3 জনকে 3 রকম উত্তর দিতে পারে এমনও নজির আছে, এমনও আছে। যে আমি ভাই 3 জন 300 জনকে একই টিমে করেছি। 3 জন হয়তো 3 রকম বলেছে। না দেখেন, আমি একটা আইনের কথা বলি, এই যে মানে মানবতা বিরোধী অপরাধের কাদের মোল্লার যে ফাঁসি হলো, কাদের মোল্লার ফাঁসি হয়ে গেল, একটা রিভিউর মতো নাটকীয়ভাবে রিভিউ হলো, কিন্তু আমরা পূর্ণাঙ্গ রায়টা পেলাম তার মানে মৃত্যুদণ্ড কার্যকরের অনেক পরে, এই সেদিন। সেখানে কিন্তু আমরা দেখলাম রায়ে তারা পর্যবেক্ষণে বলেছেন যে রিভিউটা বৈধ, অথচ তার কয়েকদিন আগেও অনেক উঁচু মাপের আইনজীবীদেরকে আমরা বিতর্ক করতে শুনেছি। এই ব্যাপারে তার চেয়ে বড় উদাহরণ হচ্ছে কামারুজ্জামানের বিষয়টা, এটাতে আসবো। আমরা দেখেছি আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল সহ অনেক বিজ্ঞ লোকজন যা বলেছেন, পরবর্তীতে ঠিক তার উল্টোটা হয়েছে। তো ওই ধরনের ব্যক্তিদেরকে কি সংবাদকর্মীরা বিশ্বাস করবে না? তাদের বক্তব্য বিশ্বাস করতে হবে না। আমি আরো তাহলে বিভ্রান্তির দায়টা মনে কার? করেন বাংলাদেশের একজন বড় রাজনৈতিক নেতা বলছেন আর এক দলের একজন বড় নেতার ব্যাপারে যে তিনি বাংলাদেশ থেকে 2,500 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এখন সাংবাদিকের দায়িত্ব কি এই 2,500 কোটি টাকা পাচার করেছে কিনা তথ্যানুসন্ধান করে নিশ্চিত হয়ে রিপোর্ট করা? আমার জবাব হচ্ছে না। আমরা রিপোর্ট করব যে জনাব অমুক দাবি করেছেন যে জনাব তমুক এত 1,000 কোটি টাকা বাইরে পাচার করেছেন। এখন এটার রাইট অর রং এর দায়িত্ব না। অনেক সরল মানুষ মনে করে ওই ফিগারটা তো কারেক্ট নাও হতে পারে, কিন্তু আমি তো যিনি যার উদ্ধৃতিটা কোট করা আছে, সাংবাদিকের যদি সুযোগ থাকে তবে সেটা কিন্তু চেক করতে পারে যে উনি ঠিক বলছেন কিনা। ইউ আর ভেরি রাইট, কিন্তু এইটার কি এই 2,500 কোটি টাকার যদি রিসার্চ করে রিপোর্ট করতে হয় তাহলে আরো 2.5 বছর লাগবে টু গেট সলিড ইনফরমেশন, যদি স্কোপ থাকে। হ্যাঁ, বাট ইউ আর রাইট, যে স্কোপ থাকলে কিন্তু আমাদের সাংবাদিকরা আরেকটা নিউজ হবে কিন্তু যে উনি ভুল বলছেন। ভুল বলেছেন। না এটা করেছে ডেইলি স্টার। ইফ ইউ রিমেম্বার, ডেইলি স্টার কিন্তু ওই বিএনপির কতজনকে সারা দেশে হত্যাকাণ্ড হয়েছে, বিএনপির নেতাকর্মী অ্যারেস্ট, এগুলি নিয়ে কিন্তু ডেইলি স্টার করেছে। সরি, নো, খালেদা জিয়াকে নো বলে তাদের তথ্যানুসন্ধান বিএনপির নেতাকর্মীদের উদ্ধৃতি দিয়ে দেখিয়েছে যে খালেদা জিয়া যা বলেছেন তার চাইতে অনেক কম লোকই নিগৃহীত হয়েছে। জি, আমরা প্রশ্ন নিতে চাই। জি, আপনি। আমি রুবেল বলছি। এই যে সংখ্যাত্মক বিভ্রান্তি, এটা দ্বারা জনগণ কি পরিমাণ ক্ষতি হতে পারে এবং ক্ষতির সম্ভাবনা আছে কিনা এটা জানতে চাচ্ছি। সংখ্যার বিভ্রান্তির ক্ষতি। আচ্ছা, আরেকটা প্রশ্ন নিয়ে তারপরে আসি। আমি মোহাম্মদ শওকত হোসেন, আমি একজন ব্যবসায়ী। আমি নাইমুল ইসলাম খান স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমাদের বর্তমানে আমাদের দেশে পত্রিকার ধরন আমরা দুই ধরনের দেখতে পাই, একটা কাগজে আর একটা ই পত্রিকা আমরা যেটা বলে থাকি। তো আসলে আমাদের বড় যে জাতীয় যে পত্রিকাগুলো আছে তাদের প্রত্যেকেরই ই পত্রিকা আছে, কিন্তু এমন অনেক ই পত্রিকা আছে যারা তাদের পত্রিকা অথবা তাদের নিউজ কাগজে প্রকাশ করে না। তো আসলে এখানে আমি আমার মূল যে প্রশ্নটা, যে যারা তাদের তথ্য বা এইগুলো কাগজে প্রকাশ করে না, যারা শুধুমাত্র ই পত্রিকাতেই সীমাবদ্ধ থাকে, তাদের ক্ষেত্রেই বেশি দেখা যায় যে তারা আসলে অনেক বস্তুনিষ্ঠ না, যেটা প্রাসঙ্গিক না, অথবা অনেক চমকপ্রদ সংবাদ, অথবা বিশেষ করে এমন হেডলাইন দিচ্ছে যেটা আমরা যখন ক্লিক করছি
ওই হেডলাইনের সাথে ভিতরের বিষয়ের কোনো ওখানে মিল নেই। বিভ্রান্ত হচ্ছেন। আমরা পুরোটাই বিভ্রান্ত হচ্ছি, কারণ তাদের আসলে কাগজে যেহেতু প্রকাশ করছেন, আমি মনে করি যে তাদের দায়বদ্ধতার জায়গাটায় কম। তো এক্ষেত্রে আসলে আপনারা মানে যারা গণমাধ্যম আছেন তারা কিভাবে দেখছেন এবং সরকার এটাকে কিভাবে দেখছে? নাইম ভাই, ধন্যবাদ। এটাই আমি একটু ছোট করে দিই, অনেক বড় প্রশ্ন করেছেন যে অনলাইন সাংবাদিকতা আমাদের অনেক নতুন এবং তার অনেক রকমের সমস্যা আছে। এই যে চর্চাগুলো হচ্ছে তার সংখ্যাই কিন্তু বেশি। বিশ্বাসযোগ্য অনলাইন সংবাদপত্র কয়টা আছে যাকে আমি শতভাগ বিশ্বাস করতে পারবো? সেই মানে প্রথম কথা হলো নিউ ইয়র্ক টাইমসকেও শতভাগ নেওয়া যায় না, তাদেরও বিভ্রান্তি হয়, ভুল ভ্রান্তি হয়, অনেক ক্ষেত্রেই হয়, ওয়াশিংটন পোস্টেরও হয়, এবং এগুলি নিয়ে তারা পাবলিকেশনও করে যে আমাদের গত 1 বছরে কতটা ভুল আমরা করেছিলাম, বড় বড় ভুলগুলির জন্য তারা তো রেগুলার সরি বলে কারেকশন দেয় এবং একটা কম্পাইলেশনও বের করে। বাট দি পয়েন্ট ইজ অনলাইনের জবাবটা দিই। অনলাইন আপনি যেটা বলছেন, অনলাইন বা প্রিন্ট, এটা তো কোনো ভেদাভেদ নাই। একটা অনাস্থার পত্রিকা কিন্তু আছেই, একটা বিপুল সংখ্যক পত্রিকাই, এটা অনলাইনই হোক আর প্রিন্টই হোক, যারা ক্রেডিবল না, তাদের কোনো নিজস্ব কোনো সিস্টেমই নাই তথ্যানুসন্ধান এবং করার। তারা কি করে হিয়ারসে কোনো একটা কিছু শুনলো এটা একটা দেয়, দিয়ে তারা লিমিটেড স্কোপে একটা জিনিস তৈরি করে, প্রফেশনালি রান না। এটার যে রং চং লাগিয়ে হেডলাইনের সাথে স্টোরির বডিতে কিছু পাওয়া যায় না। এটা কিন্তু আমাদের প্রিন্ট পত্রিকা তো এরকম পত্রিকা আছে, অতীতেও ছিল। সুতরাং পাঠকের দায়িত্ব একটু জেনে শুনে বুঝে নেওয়া যে আমার সোর্স মানে কোন নিউজ পেপারটা হলে ভালো হয়, অনলাইনই হোক আর প্রিন্টই হোক। আমি বলছিলাম গণমাধ্যম এবং সরকারের দায়বদ্ধতা নিয়ে। না, দায়বদ্ধতার ব্যাপার হচ্ছে, দায়বদ্ধতার এটার একটা লিগ্যাল সাইডই আছে। এখন কেউ যদি একটা ভুল তথ্য দেয়, এটা যদি কাউকে ক্ষতিগ্রস্ত করে, সে তো গিয়ে কোর্টে তার ইয়ে করতে পারে, ক্লেম করতে পারে, তার বিরুদ্ধে মামলা করতে পারে। আমরা একটা ছোট একটা বিরতি নিয়ে এসে তারপরে সৈয়দ ইশতিয়াক রেজা আপনার কাছে যাব। নিটোল টাটা 3 গ দেখছেন, সবশেষ বিরতিটা এখন নিচ্ছি। আশা করছি এবারও ফিরে এসে আপনাদের সাথে পাবো। আমরা কথা বলছি সংবাদে নানা রকম বিভ্রান্তি নিয়ে। আমাদের সাথে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা এবং নাইমুল ইসলাম খান। নিটোল টাটা 3 গ দেখছেন, আমরা কথা বলছি সংবাদে বিভ্রান্তি নিয়ে। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনি যোগ করতে চেয়েছিলেন আগের বিষয়টাতে, নাইম ভাই যেটা বলছিলেন। যে যিনি প্রশ্ন করেছেন, যে উনি যেটা বলেছেন যে অনেক অনলাইনে এই পেপারে যে ভুলগুলো আসে, সংখ্যা দিক থেকে আপনি দেখেন বাংলাদেশে প্রচুর অনলাইন এখন হয়ে গেছে, কিন্তু ক্রেডিবল কতটা অনলাইন আছে? এমনিও তো সাংবাদিকতা কিন্তু নাইম ভাই বলেছেন যে পপুলারিটি এক জিনিস, ক্রেডিবিলিটি আরেক জিনিস, সেন্সেশনালিজম আরেক জিনিস, জার্নালিজম আরেক জিনিস। সেটা তো আগে থেকেই প্র্যাকটিসটা আছে। আপনি যখন বাজারে কোনো জিনিস কিনতে যান, কোনো একটা ঔষধ, আপনি কিন্তু চেষ্টা করেন বেস্ট দোকানটা থেকে কিনতে, কারণ আপনি চিন্তা করেন আমার ঔষধটা যেন জেনুইন হয়, তাই না? তেমনি সংবাদটাও কিন্তু আপনি পড়ার পর আপনাকে কিন্তু ভাবতে হবে যে ভালো পত্রিকায়, ভালো গণমাধ্যমে আমি এই নিউজটা আবার পড়ে দেখি তো কেমন করে লেখা আছে। আপনি হয়তো ক্লু হিসেবে কাজ করতে পারে অনলাইনের যে কোনো একটা নিউজ অন্য একটির সাথে কল্পনা করা। সেকেন্ড হলো যে কনফিউশন ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি যদি বিবিসির ওয়েবসাইটে গেলে এখনও দেখতে পাবেন ইবোলা নিয়ে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে। আপনি জানেন আফ্রিকাতে যে ইবোলা ভাইরাস, সে সংখ্যাটা নিয়ে, ইবোলা ভাইরাসের আক্রমণের ধরন নিয়ে, কোথায় কোথায় কনসেন্ট্রেট করছে রোগটা, সেটা নিয়ে অনেক ধরনের রিপোর্টিং হয়েছে। এর কারণটা হলো যে নাইম ভাই কিন্তু একটা কথা বলেছেন যে সাংবাদিকতা তো গোয়েন্দা না, পুলিশ না, একেবারে যে রাইট ইনফরমেশন তার কাছ থেকে আসতে বাধ্য। রিপোর্টাররা বিভিন্ন দূর দূরান্তে গিয়েছে, নানা ধরনের লোকের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করেছে, কম্পাইল করে দিয়েছে, এর মধ্যে বিভ্রান্তিকর তথ্য একটা দুইটা চলে এসেছে। ফার্গুসনের যে ঘটনাটা ঘটছে এখন আমেরিকাতে, সেটা নিয়ে মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে মিডিয়া অতিরিক্ত মানে ফেন আপ করার চেষ্টা করছে। তো এই জিনিসগুলো কিন্তু থাকে, কিন্তু দিন শেষে কিন্তু এসেন্স অফ জার্নালিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সংবাদপত্রের দোষ স্বীকার করার মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং ক্রেডিবল নিউজ পেপারস, ক্রেডিবল গণমাধ্যম কিন্তু যারা চিন্তা করেছে দায়িত্ব, আপনি যে দায়বদ্ধতার কথা বলেন, দায়বদ্ধতা থেকেই তারা কিন্তু ভাবে যে আমার যদি ভুল হয়ে থাকে আমি এটা স্বীকার করব। আমার ধারণা এই জায়গাটা নাইম ভাই আরো বেশি এলাবোরেট করবেন। সংবাদপত্র চালানোর অভিজ্ঞতা। জি, আমরা আসবো, একটা প্রশ্ন নিতে চাই। জি, আপনি। আসসালামু আলাইকুম, আমি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আমার প্রশ্ন দুজন সিনিয়র সাংবাদিক দুজনের কাছেই। সংবাদকর্মী হইতে হলে তার যোগ্যতা কী লাগবে? আমরা অনেক উপজেলা জেলায় দেখি যে আগে যারা বেবি ট্যাক্সি বা সিএনজি চালাতো তারা এখন সংবাদ সংগ্রহ করে এবং বিভিন্ন জাতীয় পত্রিকায় এটা উপস্থাপন করে এবং এটা ছাপাও হয়, এবং এটা অনেক সময় দেখা গেছে সে তার হিংসাত্মক বোধক একের বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে সংবাদ পরিবেশনা করছে। যারা মূলত তথ্যগুলো সংগ্রহ করছেন তাদের অযোগ্যতার কারণেই কি বিভ্রান্তি ঘটনাগুলো ঘটে, নাকি বিভিন্ন স্তরে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সবার উপরে সে দায় বর্তায়? এটা আসলে একটা কিউমুলেটিভ এফেক্টই হয়। সব
পর্যায়েরই একটা কন্ট্রিবিউশন থাকে, একটা অযোগ্যতা বা যোগ্যতার সীমাবদ্ধতা। আর একজন সাংবাদিক, আমি যে ঢাকায় বসে পৃথিবীর সব বিষয় নিয়ে আমার জেনে পত্রিকা যাব। চাচ্ছি, তা আমি কি মনে করেন যে রকেট সায়েন্স জানি, কিন্তু এটারও তো রিপোর্টিং করতে হয়। তা আমরা অর্থনৈতিক কতটা জটিল তত্ত্বগুলি বুঝি, কিন্তু আমাদের রিপোর্টিং করতে হয়। আমরা যেটাকে বলে জ্যাক অফ অল ট্রেড কিন্তু মাস্টার অফ নান, এইভাবেই সাংবাদিকতাটা চলে। সুতরাং এটা আমরা জানি, জেনে আমরা সতর্ক থাকি। কিন্তু রেজা যেটা বলেছিলেন যে সাংবাদিকতা কিন্তু একটা ভলান্টারিজম নির্ভর, এটা কিন্তু তার কিন্তু পুলিশি ক্ষমতা নাই। আমি গিয়ে একজনকে জিজ্ঞেস করলেই তিনি আমাকে তথ্য দিতে বাধ্য না কিন্তু একজনও। সুতরাং আমরা যে এই যে আইন তো আমাদের কিছুটা তথ্য অধিকার আইন তো নাগরিকের অধিকার হিসাবে আমরা সেটা নাগরিকের ব্যবহার করি, অধিকার হিসেবে কিন্তু সাংবাদিকের সেটাও অধিকার। আমলাতান্ত্রিক, সেটা আমাদের ডে টু রিপোর্টিং এ কোনো কাজে লাগে না, কারণ এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। প্রসেসের Very ব্যাপার। serious এই process। রিপোর্টে হয়তো বড় বড় দুই একটা রিপোর্ট, স্পেশাল রিপোর্ট করা যায়, কিন্তু ডে টু ডে জার্নালিজম, দৈনিক পত্রিকা, দৈনিক টেলিভিশন, দৈনিক রেডিও, এটার ভিত্তিতে মোটেই চলে না। তো আমি যেটা বলতেছি যে মূলত ডিফল্টটা যদি উইলফুল না হয় এবং কারেকশন দিয়ে দেওয়া হয়, কারেকশনের ব্যাপারে হলো আমরা লজ্জাবোধ করি। কিন্তু আমি মনে করি, আমরা রেজা রেফার করছিলেন, আমি খুবই ছোট্ট একটা মানে পত্রিকা করতাম 2 টাকা দামে, এবং দাম 2 টাকা হওয়ার কারণেও এটা প্রথম দিকে মানুষের কাছে চলতো বেশি, বাট লোকে এটাকে মর্যাদা দিত কম, যে এটা 2 টাকার পত্রিকা। এবং আমাদেরও ভুলভ্রান্তি হইতো, কিন্তু আমরা যেটা শুরু করেছিলাম, আমরা ভুলভ্রান্তি হইলে সমমর্যাদায় ভুলের জন্য দুঃখ প্রকাশ করা এবং বিস্তারিত ব্যাখ্যা দেওয়া treatment দিয়ে। এবং একই treatment দিয়ে এবং কিভাবে ভুলটা হলো সেটাও আমরা ব্যাখ্যা করতাম। প্রথম দিকে কিন্তু এটা সমালোচনা, যে সবাই বললো যে এটা কেমন পত্রিকা, ক্রেডিবিলিটি নাই, বারবার ভুল করে, বারবার ভুল স্বীকার করে। কিন্তু এটা আমরা লঙ্গার টার্মে যেটা পালাম, যে আমার রিডাররা আস্থা পেল যে এই পত্রিকা ভুল করে, সে কারেক্ট করে দিবেই, ওইভাবে সে আমার উপর বিশ্বাসযোগ্যতাটা আস্থা বাড়ে। রাখে। এই আস্থাটা খুব ইম্পর্টেন্ট। আমি আশা করব বাংলাদেশের জার্নালিজম এটা এখন, এবং এটা কিন্তু এখন কিছু কিছু চর্চা আমাদের এখানেও শুরু হয়েছে। টেলিভিশনগুলোও এখন বিবেচনা করছে কিভাবে ভুল সংশোধন করা যায়, কারেকশন দেওয়া যায় ইত্যাদি। আর এই যে কোয়ালিটির ব্যাপারে, যে ট্যাক্সি ড্রাইভারের কথা বলছেন, সাংবাদিকতা আমাদের যে এখন সিটিজেন জার্নালিজমের যুগ ভাই। একটা বেবি ট্যাক্সি ড্রাইভারও সে যদি মোবাইল ফোনে হঠাৎ করে একটা তথ্য পায়, সে তো আর একটা সবজি সাংবাদিক বিক্রেতা, হচ্ছে সে না। সাংবাদিক সে না, হয়তো সে আপনাকে তথ্য বা দিচ্ছে, উপাদান সংগ্রহ করছে। উপাদান দিচ্ছে। কিন্তু এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয় সাংবাদিকতার জন্য। আমাদেরকে এগুলো ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা বলি তারা সাংবাদিক, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তারা প্রফেশনাল সাংবাদিক না, তারা বেতনও পায় না, তারা কিন্তু ভলান্টারি কাজ করে। হয়তো দেখা যাবে সে একজন স্কুল শিক্ষক, কিন্তু পত্রিকাতে সে কাজ করে। একজন হয়তো ছোট দোকানদার, সে একটা পত্রিকাতে কাজ করে। সো আমরা তাদের কাজটাকে এমনভাবে মানে বুঝি, মনে হয় যেন সে একজন ফুল ফ্লেজেড প্রফেশনাল জার্নালিস্ট। এই জায়গাটা থেকেও আমাদের বেরোতে হবে। কিন্তু আরও একটা সতর্কতার ব্যাপার, পৃথিবীর কোথাও সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রফেশন ওয়ার্ল্ড ওয়াইড যেখানে কোনো সুনির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে সাংবাদিক হতে হয় না। সাংবাদিকতাটা হলো প্রথমত তার ইচ্ছা, তার পছন্দ, এবং তারপরে হলো যে সাংবাদিকতার যে বহুদিনের প্রচলিত রীতিনীতি, তথ্যের যথাযথতা নিশ্চিত করে ন্যূনতম শিক্ষা জ্ঞান, আমি এটাই বলছি। সেটা এই জন্য এটা আমাদের দেশে মোর এক ধরনের একটা ওস্তাদি পেশার মতো, মানে সে সাহচর্যে, গ্রুমিং এ সে আস্তে আস্তে ডেভেলপ করবে। এইভাবেই কিন্তু সাংবাদিকতা সারা দুনিয়াতে বিকশিত হয়েছে। কিন্তু আমরা বেনিফিশিয়ারি এই জন্য যে সাম্প্রতিক দশকগুলিতে সাংবাদিকতা শিক্ষার প্রসার হয়েছে, যার ফলে কিন্তু ওই ধরনের অনেক মিস্টেক কমেছে। তারপরেও আমি বলবো আমাদের জার্নালিজমে, আমাদের রাজনীতি সংস্কৃতির অনেক ক্ষেত্রে যেমন আমরা উচ্চতর বিষয়ে অনেক বড় অর্জন করি, যেমন আমরা গণতন্ত্রের জন্য জীবন দেই, আমরা মানে সুশাসনের জন্য জীবন দেই, আমরা ভাষার জন্য জীবন দেই, কিন্তু রাস্তা পারাপারের নিয়ম আমরা মানতে চাই না। আমাদের ফান্ডামেন্টালসে প্রবলেম, কিন্তু হায়ার লেভেলে আমরা কিন্তু পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি বুক চিতিয়ে আমরা স্বৈরাচার নিপাত যাক আমরা গুলি নেই। সাংবাদিকতারও আমি দেখি যে আমরা হায়ার লেভেল জার্নালিজম খুব ভালো করি, বড় বড় উন্মোচন করি, কিন্তু আমাদের ফান্ডামেন্টালস এর কিছু উইকনেসেস রয়ে গেছে যেগুলি বারবার দেখা দেয়। বেসলাইনে ফান্ডামেন্টালস এর প্রবলেম। আচ্ছা, আপনি করেন, তারপর আপনি। আমার প্রশ্ন হচ্ছে যে সংবাদের বিভ্রান্তি এর কারণগুলো হচ্ছে গণমাধ্যমের প্রতিযোগিতা না হচ্ছে সাংবাদিকদের ব্যর্থতা? কিছুটা হয়েছে আলোচনা, তারপরে যুক্ত করে দেবো। আপনি? আমি ওই যে একটু আগের কথা চলতে যাচ্ছে, রেজা ভাই যেটা কথা বলছিলেন যে ওষুধ কেনার সময় দেখতে হবে সবচেয়ে ভালো দোকান কোনটা, ভালো কোম্পানিতে ভালো দোকান থেকে। তা গণমাধ্যমের ক্ষেত্রে বা সংবাদপত্রের ক্ষেত্রে আমরা কোন কোন বিবেচনা বুঝে নেব যে এই পত্রিকাটা মনে সবচেয়ে ভালো? নাম্বার 1। নাম্বার 2,
এই ধরনের একটি খুব বেশ শুধু পত্রিকা না, যে কোনো সংবাদ যে মাধ্যম। কোনো সংবাদ মাধ্যম ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়া বিবেচনা করে আমরা এটাকে মূল্যায়ন করবো। নাম্বার 2 হচ্ছে গিয়ে নাইম ভাইয়ের কাছে যেটা জানতে চাচ্ছি যে কিছুদিন আগে এই ধরনের বাংলাদেশের যে সমস্ত সংবাদপত্রগুলো প্রভাব ফেলে এমন খুব বড় একটা জাতীয় পত্রিকা একটা বিভ্রান্তমূলক একটা সংবাদ দিয়ে দিল, যেটা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু এরকম একটা গ্যাস নিয়ে একটা হেডলাইন আসলো, সব ধরনের গ্যাসের দাম বাড়ছে, সিঙ্গেল বার্নার চুলা হচ্ছে 850 টাকা, ডাবল বার্নার 1000 টাকা। এই যে কথাটা বলে দিল, এটার ব্যাপারে এখন পর্যন্ত স্টিল নাও বিএআরসি বলছে যে কোন ধরনের ডিসিশন কিন্তু হয়নি। এটা অনেক বড়, সব গণমাধ্যম সেটা প্রচার করে কিন্তু ফেলেছে। আমরা সবাই এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমরা সবাই জানি যে আমি আমাদের অবশ্য এটা জানি হয়ে না, গেছে। আপনি বলছেন যে বিভ্রান্তির আমি একটি তার বড় মধ্যে উদাহরণ দেখেছি, সাম্প্রতিককালে। কিন্তু এই খবরগুলি কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে হিসেবে না, এখানে কিন্তু একটু হয়তো পত্রিকার ভাষার ভুল ছিল নাকি আপনার বোঝার ভুল ছিল, এটা বুঝতে হবে। একটা হচ্ছে যে সরকারে এটা চিন্তা ভাবনা হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এরকম প্রস্তাবনা তৈরি হচ্ছে, এটা নিয়েও সন্দেহ নাই, যেহেতু আমরাও রিপোর্টটা করেছি। কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সিদ্ধান্ত ঘোষণা করেছে, এইভাবে নিউজটা হয় নাই। কিন্তু আমাদের কোনো একটা না কোনো সরল কর্তৃপক্ষের কাছ না, থেকে জেনেই তো সংবাদটা না দিয়েছে। জেনে তো উনি process টা কিন্তু যে হয়েছে। পত্রিকা রেফারেন্স দিয়েছেন সেখানে কিন্তু অনেকটা জাজমেন্টাল রিপোর্ট দিয়েছে, যেটা সিদ্ধান্ত হয়ে গেছে, এবং উনি সেই রিপোর্টটাতে ছিল যে এত এত করে বাড়ছে, বিষয়টা তা আসলে পরে কিন্তু বিভিন্ন গণমাধ্যম এটা হতে কারেকশন পারে করেছে তিনি তাদের হয়তো মতন করে, গোপন দলিল পেয়েছেন, কারণ এটা এমন একটা সেনসেশনাল নথিপত্র ইনফরমেশন পেয়েছেন। ছিল যে সাথে সাথে বাকি গণমাধ্যম ঝাঁপিয়ে পড়েছে এবং তারা কিন্তু আসল ইনফরমেশন বের এইটা করেছে। খুব একটা ভালো জিনিস ধরেছেন যে কোনো একটি ঘটনায় কোনো একটি গণমাধ্যম, পত্রিকা হোক টেলিভিশন হোক, যখন করে ফেলে কাজটা, তখন প্রতিযোগিতা ঝাঁপিয়ে পড়ার জন্য সবাই কিন্তু একই কাজ করছে। সেক্ষেত্রে না, কি ঝাঁপিয়ে সবসময় পড়ার যাচাই পরে বাছাই কিন্তু করে বের নিজেদের হলো, মতো করে election হয়। করছে? ঝাঁপিয়ে পড়ার পরে কিন্তু বের হলো ওনার এই পার্টিকুলার নিউজটা যে না, বিষয়টা এখনো এই পর্যায়ে যায় নাই, মানে সিদ্ধান্তের ওই পর্যায়ে যায় সিদ্ধান্তের ওই পর্যায়ে, এবং মানে পরিমাণটাও ঠিক করা হয়নি যে কত বাড়ানো হবে, সেই জায়গাটা বের হয়েছে। আর উনি আরেকটা কথা বলছিলেন যে জাজমেন্ট কি করে করবেন যে কে কোন গণমাধ্যমটা সবচেয়ে ভালো। নির্ভরযোগ্য, এইটা কিন্তু দীর্ঘদিনের চর্চার পরে আপনার কাছেই ধরা দিবে। আপনি যেমন পাড়ায় 10টা দোকান থাকলে একটা দোকানদারের উপর আপনার আস্থা জমে, ওর কাছে গেলে আমি রাইট জিনিসটা পাবো। মাংসের দোকান থাকে না, আপনি একজনের কাছ থেকে কিনেন, একদিনে চেনেন না, কিন্তু দীর্ঘদিনের মাধ্যমে সেটা চিনতে হয়। তাকে জাজ করতে 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 পত্রিকাও কিন্তু নাইম ভাই, এই বিষয়ে আপনি অনেক গবেষণা করেন, লেখালেখি করেন। সেটা হচ্ছে যে আমি যদি বলি একটি সংবাদ মাধ্যমের উপর আমি ভরসা করতে চাই, তার প্রথম 3টা বৈশিষ্ট্য বা গুণ কি হওয়া উচিত? মানে প্রথম কথা হচ্ছে যে রেডিও হোক, টেলিভিশন হোক, পত্রিকা হোক। না, প্রথম কথা হচ্ছে যে আপনার এটা অভিজ্ঞতার ভিত্তিতেই হবে। এটা আমি একটা কথা বলি যে আমাদের আজকাল প্রধান ধারায় বেশ কিছু টেলিভিশনই থাকে, এগুলো আমরা জেনে যাই মানুষের কোনটা ক্রেডিবল। এটা যেটা মানে ইশতিয়াক রেজা বলেছেন, এটা ওইভাবে মানে আমাদের ক্রাইটেরিয়ান তো অবশ্যই যারা প্রথম দিন থেকে হয়ে যাবে না, প্রথম দিন থেকে হয়ে যায়ও না, এবং কোনো প্রতিষ্ঠান প্রথম দিন থেকেই একই লেভেলে এস্টাবলিশ করে থাকতেও পারে না। আবার যে এস্টাবলিশড হয়ে যায় সেও মাঝে মাঝে ফল্টার করে। কিন্তু এখানে একটা অন্য কথা বলি যে আমরা সাংবাদিকতাকে যদি ওভারঅল দেখি, সাংবাদিকতা কিন্তু মূলত প্রতিযোগিতা এবং প্লুরালিজম দিয়েই জন আস্থা রাখে। একটা পত্রিকা ভুল করলে পরের দিন অন্য পত্রিকা কিন্তু এটা ধরে ভুল থাকলে ভুলটা কিন্তু বের করে ফেলে। কারণ কেন ভুলটা বের করে? কারণ ওই পত্রিকার ভুলটা এটা তো একটা প্রতিযোগিতার কারণে, যেটা ঘটে যে গ্যাসের দাম এবং অন্য অনেক ক্ষেত্রে পরের দিন ভুলটা অন্য পত্রিকা ধরে। সো ওভারঅল সবটা মিলে তো জার্নালিজম এবং এটা প্লুরালিজম। এখন একজন ভুল করলেই আপনি ভুল জেনে যাবেন তা না, আশেপাশের অনেক পত্রিকা থাকবে। আর একটা ভালো পত্রিকায় নিশ্চিত হওয়ার জন্য মানুষ বন্ধু বান্ধবের ওর যে গল্প গুজব থেকেই মানুষ জানে। অ্যাকচুয়ালি আমি দেখেছি আমার পত্রিকাও যে মানুষের কাছে জনপ্রিয় হয়েছে, এটা কিন্তু হয়েছিল ওয়ার্ড অফ মাউথে। বেসিক্যালি একজন না একজন আপনাকে কোনো না কোনো করে রেফার করবে, করতে এক সময় ইউ উইল ফাইন্ড যে এই কারণে এটা ইন্টারেস্টিং, এই কারণে এই টেলিভিশন ভালো, এই কারণে এই টকশোটা ইন্টারেস্টিং হয়, ওই টকশোটা ইন্টারেস্টিং হয়। আমার মনে হয় তারপর হলো কখনো কখনো ইউনিক। সে এই যে ধরেন গণতন্ত্র, গণমাধ্যম, গণমানুষ, এই অনুষ্ঠানটা ইউনিক। এই জন্য এটার যেহেতু কোনো প্রতিযোগী নাই, এটা কিন্তু সরাসরি মানুষকে আগ্রহ করবে একভাবে। আবার যদি এটার একটা প্রতিযোগী অন্য কোনো টেলিভিশন করে, তখন আবার মানুষ এটা নিয়ে আলোচনা করবে, কম্পেয়ার করবে। দিস ইজ হাউ মানুষ তার সিদ্ধান্তগুলি নেয়। তার মানে মানুষ একটা তার পিয়ার যে শেয়ারিং, তার যে যার সাথে মেলামেশা করে, এগুলি মূলত এইগুলির দ্বারাই প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেয়। আমরা শেষ প্রশ্নটা নেব। শেষ প্রশ্নটা আপনি আগে করেছেন একবার, আচ্ছা ছোট করে। স্যার, আমি দুজনকের কাছেই জানতে চাচ্ছি, আপনারা বলেছেন যে সাংবাদিকতা মানে জানতে চাওয়া। আপনাদের জানতে চাওয়ার মধ্যে অনেক সময় দেখা যায় অনেক বেশি জানতে চান আর অনেক কিছু এড়িয়ে যান। যেমন কিছুদিন আগে এক মন্ত্রীর বিবাহ নিয়ে আপনাদের খুবই জানতে চাওয়া ছিল, তার পরবর্তী দেখা গেল যে আমাদের দেশে হঠাৎ করে কারেন্ট নেই, বিদ্যুৎ চলে sgেছে। এর জানতে চাওয়া আমরা অনুপস্থিত, আমরা জানতে পারিনি। অথবা দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড, আমাদের সীমানা নিয়ে, তারপর দেখা গেল আমাদের প্রধানমন্ত্রী বলেন বা দেশের বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে, ইভেন আপনার
শাহজালাল বিমানবন্দরে যে ঘটনাগুলো হচ্ছে কন্টিনিউ, এদের জানতে চাওয়াটা ছিল, আর তাহলে কি অনেকদিন পরে হচ্ছে না? মানে এই ঘটনাগুলো যেগুলো কথা বললেন সেগুলো সম্পর্কে দর্শক শ্রোতা পাঠকের যে জানতে চাওয়ার চাহিদা সেটা গণমাধ্যম সময় মতো মেটাতে পারছে না। আচ্ছা ধন্যবাদ, আপনি একদম শেষ করবো, ওই যে ওনাকে শেষ করবো আমরা, একদম সময় নেই। আমি সারিকা, আমি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে ইউল্যাবে পড়ছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যারা ভবিষ্যৎ জার্নালিস্ট, এই যে সংবাদ বিভ্রান্তিটা এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া উচিত, বা আমরা এগুলো থেকে কিভাবে বের হয়ে আসতে পারি, যেন ভবিষ্যতে যখন আমরা জার্নালিস্ট হব তখন এরকম বিভ্রান্তি যেন থাকবে না। আমরা একজন আরেকজনের কম্পিটিটর হয়ে, মানে তাদের ভুলটা না ধরে একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে কিভাবে এই ভুলটা থেকে বের হয়ে আসতে পারবো। ধন্যবাদ। দুজনের প্রশ্নের উত্তর দুজনের কাছ থেকে নেব। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনি যদি শেষ যিনি প্রশ্ন করেছেন তার উত্তরটা দেন। না, প্রথম কথা হলো আমি আপনাকে স্বাগত জানাই সাংবাদিকতার জগতে, আপনি ভবিষ্যতের সাংবাদিক একজন এবং মিডিয়া স্টাডিজে পড়াশোনা করছেন। এইটার কোনো সরাসরি আনসার নাই, কিন্তু চেষ্টাটা হলো আসল। সাংবাদিকের দিনরাতের চেষ্টা, নিরন্তর চেষ্টা হলো সত্যটাকে বের করে আনা। সেই জন্য যে ইনফরমেশনটা সে পাবে, যে তথ্যটা পাবে, সেটাকে চেক করা, ক্রস চেক করা, বারবার চেক করার মাধ্যমে যতটা সম্ভব নিশ্চিত হয়ে পরিবেশন করা, এইটাই একমাত্র উপায় বিভ্রান্তি দূর করার ক্ষেত্রে, এবং এইটাই সাংবাদিকের চেষ্টা। দু একটা ক্ষেত্রে ব্যত্যয় ঘটে, কিন্তু সেটা আসলে উদাহরণ নয়। সাংবাদিকের দিন শেষে চেষ্টা, আপনি দেখেন খুব বেশি বিভ্রান্তিকর খবর কিন্তু বাংলাদেশে থাকে না, হয়তো সংখ্যার এদিক সেদিক হতে পারে, কিন্তু মূল খবর কিন্তু সাংবাদিকরা সারা পৃথিবীতে, সাংবাদিকদের একটাই চেষ্টা হলো যে যেন সে শেষ পর্যন্ত সঠিক খবরটা জনগণের সামনে তুলে ধরতে পারে। এবং সাংবাদিক কিন্তু নিজের জন্য কোনো কাজ করে না, সে যা কিছু করে মানুষের জন্য করে। সেই মানুষের জন্য সে যা কিছু প্রশ্ন করে, একজন বলেছেন সাংবাদিকরা কেন জানতে চায় না, সাংবাদিকরা জানতে চায়, মানুষের হয়েই জানতে চায়, তার চাওয়াটা মানুষের জন্যই। একটা প্রশ্ন রয়ে গেছিল, উনি করেছিলেন যে বড় পত্রিকা ভুল করে না, বড় পত্রিকাও তো ভুল করবে, এটা খুব স্বাভাবিক। অনেক আন্তর্জাতিক মানের অনেক কাগজে ভুল করে। নিউ ইয়র্ক টাইমস নিজে স্বীকার করেছে চিঠি দিয়ে যে আমার এই খবর ভুল ছিল, সম্পাদকের চিঠি ছিল ফ্রন্ট পেজে। নাইম ভাই এই চর্চা করেছেন। অবশ্যই আমি ওই প্রশ্নটা আপনার কাছ থেকে নেব, ছোট করে উত্তর। তিনি বলছিলেন যে আমাদের যে জানতে চাওয়ার চাহিদা সেটা আমরা অনেক সময় মতো পূরণ করতে পারছি না, যেমন 12 ঘন্টা বিদ্যুৎ ছিল না, আরো কয়েকটি উদাহরণ। না, ইউ আর ভেরি রাইট। প্রথম কথা হচ্ছে যে এটা আমাদের হয় অনেক সময়, আমাদের জার্নালিজমে, ফলো আপ জার্নালিজমে একটা দুর্বলতা আমাদের আছে বলি। যেমন এই যে বিদ্যুৎটা কেন গেল, আসলে কিন্তু পিন পয়েন্টেড কারণটা আমরা জানতে পারি নাই, কিন্তু আমরা জানি যে টেকনিক্যাল কারণে, কিন্তু টেকনিক্যাল কারণটা কি আমরা পাই নাই। কিন্তু সাংবাদিকতা ফেল করে না এই অর্থে, ওটা কি ওই যে ভারতের ওই গ্রিডের কারণে না, আমাদের ন্যাশনাল গ্রিডের কারণে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য এসেছিল? আমি সেটাই বলছি, এটা টেকনিক্যাল কারণে এটা জানা গেছে, কিন্তু টেকনিক্যাল কারণটা কি সেটা আমরা জানতে পারি না এক্স্যাক্টলি। এখন এটার মধ্যে কিন্তু আমরা যে জানতে পারি না, এটা কিন্তু রিপোর্টিং হয়েছে আমাদের পত্রপত্রিকা, আমরা রিপোর্ট করেছি, এখনো জানা গেল না বা এখনো জানা গেল না সেই টেকনিক্যাল কারণটা কি। সুতরাং আমরা পাঠককে যে প্রতারণা করি তা না, কিন্তু আমাদের তো সীমাবদ্ধতা, আমরা এই টেকনিক্যালিটিসটা কিভাবে বের করব, দিস ইজ এ পয়েন্ট। আর আমি একটা কথা বলতে চাই যে ওই যে ভাই তোমার ছাত্র হিসেবে আমার জেনারেলি জার্নালিজমে পড়ে হোক না পড়ে, সাংবাদিক যে হবে সে যতটুকু জানে, যেভাবে জানে, যার কাছ থেকে জানে, ততটুকু লিখলেই বিভ্রান্তি কম হয়। আমি একটা উদাহরণ দিই। আমাদের একজন সাবেক বিচারপতি ফায়েজির জাল সনদের একটা রিপিট ছিল। এখন দেখেন ইনভেস্টিগেশনে পাওয়া গেছিল, মানে সাংবাদিক পেয়েছিল যে তার যে টেবুলেশন শিটের টেম্পারিং, কিন্তু সে এক ধাপ এগিয়ে সে রিপোর্ট করলো যে জাল সনদ, কিন্তু আসলে তার সনদটা জাল ছিল না। সনদটা কিন্তু আর সবাই আমরা যেভাবে সনদের মার্কশিটেও ছিল না, ওই টেবুলেশন শিটে। এখন আমি যতটুকু পেলাম তার চেয়ে 2 ধাপ এগিয়ে রিপোর্ট করার চেষ্টা করেছি। আসলে যদি আমি রিপোর্টিং এইটুকুই করতাম যে তার টেবুলেশনে ইয়েতে ছিল, টেম্পারিং ছিল, এটা সন্দেহজনক, এটার সুরাহা করলে তার ফলাফল হয়তো ভিন্ন হবে, হয়তো তিনি পাশও করবেন না, এইটুকু থাকলেই কিন্তু আমার বিভ্রান্তিটা হতো। ওই বাড়তিটুকু দেওয়া হচ্ছে সংবাদের গুরুত্ব বাড়ানোর জন্য। কিন্তু যেটা হয়েছে, যখন এটা কোর্টে চলে গেল, কোর্টে কিন্তু সাংবাদিক হেরে গেল কেন? কারণ ফায়েজি প্রমাণ করতে পারলেন যে তার সনদটা প্রপার ডিউ প্রসেসেই নেওয়া ছিল, এটা বিভ্রান্তি করছে। বাট তার যেহেতু এটা গোড়ায় গলত ছিল, তাকে কিন্তু পরে বাদ দেওয়া হয়েছে। অনেক অনেক ধন্যবাদ জনাব নাঈম ইসলাম খান, অনেক ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা, অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, আমাদের সাথে ছিলেন। একদম সময় শেষ, সময় পার করে ফেলেছি আমরা, দুঃখিত, আজকে আর নিতে পারছি না।
3 গতে স্টুডিও দর্শক হিসেবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানো নম্বরে। 3 গ হচ্ছে গণতন্ত্র, গণমাধ্যম আর গণমানুষ নিয়ে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশে গণতন্ত্রের চর্চা কেমন হচ্ছে, গণমাধ্যম কি ভূমিকা রাখছে এবং গণতন্ত্র ও গণমাধ্যমে গণমানুষের স্বার্থ কতটা থাকছে। 3 গ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 8টায়। জয় হোক গণমানুষ।